মধ্যরাত্রি, নিস্তব্ধ চারিদিক, এক ফালি চাঁদ কালো মেঘের সাথে লুকোচুরি খেলায় যেন মত্ত হয়েছে আজ। আলো আধারের এই আয়োজন একজন খুব আগ্রহ নিয়ে দেখে যাচ্ছে। ঘন্টা দুয়েক হলো। বিছানার সাথে জানালায় হেলান দিয়ে আকাশের পানে তার ভাবলেশীন দৃষ্টি। জ্যোৎস্নার রূপালী আলো এসে মেখে দিচ্ছে তার মুখাবয়ব। কোমর সমান চুলগুলো বেশ পরিপাটি করে বেনি করা। সামান্য কিছু অলস চুল মুখের সামনে খেলা করছে। হঠাৎ কারো ডাকে ধ্যান ভাঙল মীরার। ধরফর করে তাকিয়ে দেখল তার সমবয়সী উর্মি চোখ পাকিয়ে আছে তার দিকে। মুখটা কাচুমাচু করে আমতা আমতা স্বরে জিজ্ঞাসা করল মীরা, উর্মিমালা, তুই কখন এলি? আশা কেন? এখানে যদি একটা হাতিও জবাই করা হয় সেটা কি তুই বুঝবি? বেশ ঝাঁঝালো স্বরে প্রশ্ন ছুড়ল উর্মি, মীরার ফুপুর মেশে। মীরাদের পাশের ভবনটাই উর্মিদের। তৎক্ষণাৎ মীরার মনে দুষ্টুমি খেলা করলো। বেশ সিরিয়াস ভঙ্গিতে জবাব দিল, আরে বাহ, হাতি জবাই করে ফেলেছিস। কান দুইটা আমাকে দিস, বাতাস খাবো। যে গরম পড়ছে বাবা। উর্মিকে আরেকটু জ্বালাতে এতটুকু কথায় যেন বাকি ছিল। উর্মি রেগে হনহনিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। শুতে যাবে তখনই মীরা বলে উঠল, গলার মালা, যাই কর আর তাই কর, আমি কিন্তু কাল সকালে উঠতে পারবো না। খবরদার ডাকবি না সকালে। ইয়াল্লাহ, কতদিন হলো ঘুমাই না। দেখি দেখি কোলবালিশটা দে তো। উর্মি যেন আকাশ থেকে পড়ল। এ মেয়ে বলে কি, যে কিনা দিনের বেশিরভাগ সময় শুয়ে বসে ঘুমিয়ে কাটায়, সে নাকি কতদিন হলো ঘুমায় না। আর গলার মালা, উর্মিমালা, এসব কি নাম? তার নাম তো উর্মি, শুধুই উর্মি। মীরার মাথার বাকি তারটুকু নিশ্চিত ছিঁড়ে গেছে ভেবে দুদিকে মাথা নেড়ে হতাশার শ্বাস ছাড়ল। মনে মনে সিদ্ধান্ত নিল, মামুজানকে বলে এর মাথার তার জোড়া দিতে হবে খুব দ্রুত। কি মেয়ে রে বাবা! স্নিগ্ধ সকাল। কর্মব্যস্ত হয়ে পড়েছে বাড়ির গিন্নিরা। মশলা মাখানো রান্নার ঝাঁঝালো গন্ধে চারিদিকে মুখরিত হয়েছে। কর্তারা খবরের কাগজ হাতে চা পানে ব্যস্ত। পর্দা ভেদ করে সূর্যরশ্মি উকি দিচ্ছে। সোনালি আভা ছুঁয়ে দিচ্ছে কারোর কোমল গাল, নাক, মুখ, চোখ, গোলাপি ঠোঁট। মিনিট সময় পেরোতেই ভ্রু কুচকে গেল মীরার। কাঁথা টেনে মুখ ঢাকলো। ঘুম জড়ানো কণ্ঠে বলল, আম্মা, আজকের মতো ছেড়ে দেন আম্মা, একটু ঘুমাই। একটু করতে করতে সকাল 10টা বেজে গেছে। ওঠ, ফ্রেশ হয়ে নাস্তা করবি আয়। পর্দা টেনে জানালা খুলে দিয়ে খাদিজা বেগম ঘর হতে প্রস্থান করবে সেই সময় কোমল কণ্ঠের গাঢ় ডাক ভেসে এলো, আম্মা। হ্যাঁ বল, কিছু লাগবে? চা আনবো? পেছনে ফিরে তাকালো খাদিজা বেগম। গুটি গুটি পায়ে মীরার কাছে এলো। মাকে টেনে কাছে বসালো। হাতটা মুঠোয় পুড়ে মিনমিন করে বলল, আমি আর যাব না আম্মা, তোমাদের ছাড়া ভালো লাগে না। হলে পরীক্ষার সময় শুধু পরীক্ষা দিব। তুমি আব্বাকে বোঝাও, আমার সেখানে খুব শূন্য শূন্য লাগে। আমি অসুস্থ হয়ে যাই। ক্লাস না করলে পড়াশোনা হবে কিভাবে? আর তো একটা সেমিস্টার, কষ্ট করে থাকতে পারবি না? পারবো না কেন আম্মা? এতদিন যখন পেরেছি এখনো পারবো, কিন্তু ধীরে ধীরে আমার ভেতরটা মরে যাবে। এভাবে কেন বলছিস মীরা? আমরা আছি তো। আচ্ছা ঠিক আছে, তোর আব্বার সাথে কথা বলবো আমি। এবার উঠ। আম্মা প্লিজ। অসহায়ত্ব ফুটে উঠেছে মীরার থমথমে কণ্ঠে। খাদিজা বেগম নমনীয় দৃষ্টিতে তাকালেন মীরার দিকে। মেয়ের গালে হাত রেখে শুধালেন, পাগল মেয়ে, বললাম তো তোর আব্বাকে বলবো। ভয় কিসে? আমরা থাকতে কোনো ভয় নেই। আমার মীরা ভীষণ সাহসী। কথার মাঝে শওকত রহমানের ডাক ভেসে এলো খাদিজা, ওষুধটা কোথায় রাখছো? উচ্চস্বরে। আসছি। বলেই বিছানা থেকে উঠে দাঁড়ালেন খাদিজা বেগম। হন্তদন্ত পায়ে বেরিয়ে যাচ্ছেন রুম হতে। দরজার কাছাকাছি গিয়ে মীরার দিকে তাকিয়ে বললেন, আমি গেলাম, তুইও আয় দ্রুত। রৌদ্রোজ্জ্বল তপ্ত দুপুর। কেউ অলস ঘুমে আচ্ছন্ন, কেউ বা ব্যস্ত তার দৈনন্দিন কাজকর্মে। শওকত রহমান আরাম কেদারায় হেলান দিয়ে বই পড়ছেন। মাথার উপর ভন ভন শব্দ করে ঘুরছে বৈদ্যুতিক পাখা। গুটি গুটি পায়ে শওকত রহমানের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো মীরা। হালকা গোলাপি রঙের ঢোলাঢিলা সালোয়ার কামিজ পরিহিত সে সাদা ওড়নাটা এক প্যাচে মাথায় এমনভাবে জড়িয়ে রেখেছে যে শুধু মুখটুকুই দৃশ্যমান। দু আঙ্গুল ভাঁজ করে টোকা দিল দরজায়। ভেতর থেকে উত্তর এলো, আমার আম্মাজান, ভেতরে আসেন। হৃদয়টা পরম ভালোবাসা এবং শ্রদ্ধায় সিক্ত হলো মীরার। এই দরজায় এসে এক টোকাতেই শওকত রহমান কিভাবে যেন বুঝে যায় তার একমাত্র আদরের কন্যার উপস্থিতি। মীরা কপাট ঠেলে ভেতরে পা রাখল। মুচকি হেসে শওকত সাহেবকে সালাম জানালো তার মিষ্টি কণ্ঠে। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার কাছে দ্রুত আসেন আম্মাজান, আমার হৃদয়টাকে শীতল করেন। বইটা পার্শ্ববর্তী টেবিলে রেখে দুহাত মেলে দিলেন তিনি।
মেয়েকে বুকের বাহুডোরে আগলে রাখার আকুল আবেদন তার চোখে মুখে। মীরার নেত্র পল্লবে জল ভিড় করলো বাবার আদুরে ডাকে। ছিটকে বেরিয়ে আসতে চাচ্ছে নোনা জল, গিলে ফেলতে চাচ্ছে কান্নাগুলো, কিন্তু তারা কি আর এত সহজে বাধা মানে? মীরা বড় বড় পা ফেলে বাবার পাশে গিয়ে হাঁটু ভাঁজ করে বসলো, মাথা রাখলো বাবার কাঁধে। আগলে নিলেন শওকত রহমান, মাথায় হাত বুলিয়ে দিলেন পরম মমতায়। এবার আর বাধা মানল না অশ্রু, ঝরঝর করে নোনা জলগুলো গাল ভিজিয়ে দিল। ভাঙা ভাঙা কণ্ঠে হেঁচকি তুলে শওকত রহমানকে শুধালো। আপনি কেমন আছেন আব্বাজান? আপনার শরীর ভালো তো? এ কি কান্না কেন করছেন আম্মাজান? আপনি জানেন না আপনার বিষণ্ণ মুখ আমাকে কত কষ্ট দেয়? আপনার ছেলে একদম ঠিক আছে। আপনি এসেছেন, আমার আর কোনো চিন্তা নাই। চোখের জল মুছে ফেলেন তো দেখি। আপনি শুধু শুধু কেন চিন্তা করেন আমার জন্য? আমি তো ভালো আছি আব্বাজান। কেমন শুকিয়ে গেছেন আপনি। শুকাই নেই আম্মাজান, অনেক দিন পর দেখছেন বলে এমন মনে হচ্ছে। কাল আসতে কোনো অসুবিধা হয়নি তো আপনার? না আব্বাজান, আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে সহি সালামতে এসেছি সন্ধ্যায়। রুমে 2 চক্করও দিয়েছি রাতে। আপনি বাহিরে ছিলেন। মুখটা এমন শুকনো কেন লাগছে আমার আম্মার? খেয়েছেন পেট ভরে? আপনার জন্য নদীর মাছ এনেছি, দুপুরে খাবো একসাথে। ঠিক আছে আব্বাজান। শওকত রহমানের আরেকটু কাজ ঘেঁষে বসলো মীরা। আমতা আমতা করছে কথাটা বলতে, তবে না বললে মনে হয় স্বস্তি পাবে না সে। দ্বিধাদ্বন্দ্ব করতে করতে মাথা নিচু অবস্থায় জড়ানো কণ্ঠে বলেই ফেলল সে। আব্বাজান, জি। একটা জরুরি কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলেন। আমি আপনার অনুমতি না নিয়েই একেবারে চলে এসেছি। আমাকে মাফ করবেন, কিন্তু আমি কি করব বলেন? দম বন্ধ হয়ে আসে আমার একা একা। আমি আর যাব না সেখানে। আপনি প্লিজ দ্বিমত করবেন না। আপনি কি পড়াশোনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন? তা না, পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিব, কিন্তু আপনাদের ছাড়া আমি আর থাকতে পারবো না। আমাকে মাফ করবেন আব্বাজান। মীরার মাথাটা আরেকটু ঝুঁকে গেল অপরাধ বোধে। বুকটা উচাটন করছে, না জানি কি জবাব দেয় তার বাবা। শওকত রহমান বুঝলেন মেয়ের ভেতরের অবস্থা। মেয়ের হাতটা মুঠোয় নিয়ে বললেন, মাথা উঁচু করেন আমার প্রাণের আম্মাজান, নিচু মাথায় আমার আম্মাকে মানায় না। আমি আপনাকে আর ফোর্স করব না, তবে হল কিন্তু ছাড়া যাবে না। পরীক্ষার সময় গিয়ে পরীক্ষাটা তো দিতে হবে। আমি আপনার এমন মুখ দেখতে চাই না আর। আমার সেই হাসি খুশি আম্মাকে দেখতে চাই। আপনার হাসিতেই যে আমার প্রাণ ভরে যায়। মীরার আতঙ্কগ্রস্ত মন বাবার কথা শুনে স্থির হলো। শওকত সাহেবের হাতের উপর হাত রাখলো নিচু স্বরে, বলল, আপনাকে অনেক ভালোবাসি আব্বাজান। আমি কোনো ভুল করলে শুধরে দিবেন দয়া করে। আমার আম্মা যেন সব ভুল মাপ আমার দরবারে। বাবা মেয়ের আলাপচারিতায় রুমে প্রবেশ করলেন খাদিজা বেগম, হাতে চায়ের ট্রে। শওকত রহমান এই সময় 1 কাপ চা খেয়ে গোসলে যান। টি টেবিলে রেখে মীরাকে বললেন, কিচেনে যা তো মা, একটু মাছ চুলায় 1 পিঠ ভাজা হলে উল্টে দিস, আমি আসছি। ঠিক আছে আম্মা, আসি আব্বাজান। হ্যাঁ যান, গোসল দিয়েন দ্রুত। ঠিক আছে। ঝকঝকে বিকেল। মীরা ঘুম থেকে উঠে আসরের সালাত আদায় করেছে কিছুক্ষণ হলো। এখনও সে জায়নামাজে বসা। এর মাঝে রুমে হন্তদন্ত পায়ে প্রবেশ করলো উর্মি। মীরার পাশে ধপাস করে বসে পড়ল। ছাদে যাবো চল, খুব সুন্দর বাতাস, রুমে ভ্যাপসা গরম। কখন এলি? 1 ঘন্টা হলো, তুই ঘুমোচ্ছিস বলে ডাকিনি। তোর নামে মামুর কাছে নালিশ দিতে গিয়ে শুনলাম তুই নাকি একেবারে এসেছিস। হ্যাঁ, মীরা অবাক নেত্রে তাকালো উর্মির দিকে, মনে মনে ভাবছে, নালিশ দেওয়ার মতো আমি কি করেছি? আশ্চর্য। জায়নামাজ ভাঁজ করে উঠে দাঁড়ালো, মাথার হিজাবটা খুলে বিছানায় বসলো। উর্মিও পেছন পেছন বিছানায় এসে পাশাপাশি বসলো। কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে বলল, কি হলো বল, একেবারে এসেছিস? হুম। ছোট্ট জবাব মীরার। উর্মি যেন এই জবাবেরই অপেক্ষায় ছিল। লাফিয়ে উঠল বিছানায়, খুশিতে আত্মহারা সে। খুশি হবেই বা না কেন? সকালে যখন মামির কাছে শুনেছে মীরা একেবারে এসেছে, তখনই মসজিদে 100 টাকা দিবে বলে মনস্থির করেছে। সকালের কথা মনে হতে উর্মির মুখ চুপসে গেল। এলোমেলো দৃষ্টিতে কিছু খুঁজতে লাগলো সে। ড্রেসিং টেবিলের উপর পেয়েও গেল বস্তুটি। দৌড়ে ঝটপট হাতে নিল পার্স ব্যাগটা। চেন খুলে 200 টাকার একটা নোট নিয়ে জায়গা মতো রেখে দিল ব্যাগটি। উর্মির কর্মকাণ্ডে হতভম্ব মীরা। উর্মি বোকা বোকা হেসে বলল, তুই যেন একেবারে থেকে যাস এজন্য মানত করেছিলাম, 100 টাকা দিতে হবে তো। আচ্ছা, তা বাকি 100 টাকা কিসের? কিসের আবার? সকাল থেকে টেনশন আমার ছোট্ট আত্মাটা শুকিয়ে গেছে। কোল্ড ড্রিঙ্কস খেতে হবে ভাই, চল না রে, এখন উপরে চল। মীরা চুলগুলো হাত খোপা করে ওড়নাটা মাথায় জড়িয়ে নিল। স্লিপার পায়ে সিঁড়ির ধাপ গুটি গুটি পায়ে অতিক্রম করছে, কিন্তু উর্মি, সে তো খরস্রোতা নদীর মতোই চঞ্চল, স্থিরতা নেই একটুও।
বড় বড় পা ফেলে 2 সিঁড়ি অতিক্রম করে 6তলা বিল্ডিংয়ের ছাদে ওঠা শেষ। মীরা ধীর পায়ে খুব সতর্কতার সহিত উপরে উঠল। রেলিংয়ের ধারে উর্মির পাশে গিয়ে দাঁড়ালো। হিমেল হাওয়াতে মীরার মন ফুরফুরে হয়ে গেল মুহূর্তে। 4 মাস পর আবার সেই চিরচেনা ছাদ এসে দাঁড়িয়ে। এই বিস্তৃত খোলা আকাশের নিচে অবস্থান করা রমণীর ধ্যান জ্ঞান সবটাই এখন স্মৃতিচারণে ব্যস্ত। রাত 11টা বেজে 30 মিনিট। নূরজাহান ভিলায় সবাই ঘুমে আচ্ছন্ন। চারিদিকে পিনপতন নীরবতা। জেগে আছে শুধু অস্বচ্ছ মায়াবী দুটি চোখ। রাতের আধারে শব্দবিহীন পায়ে একটা রুমের সামনে এসে দাঁড়ালো কেউ। মুষ্টিবদ্ধ চাবিটা জায়গা মতো ঘুরিয়ে ক্যাচক্যাচ আওয়াজ তুলে দরজাটা সতর্কতার সহিত ধাক্কা দিল। উন্মুক্ত হলো রুমের দরজা। ভেতরে প্রবেশ করার সাথে সাথে ভ্যাপসা গন্ধ নাকে হুড়মুড় করে ঢুকে পড়ল তার। অন্ধকার হাতরে লাইট ফ্যানের সুইচ অন করে দিল মীরা। আলোকিত হলো রুম। দৃশ্যমান হলো সামনে সবকিছু। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রুমের জিনিসপত্র অবলোকন করতে থাকলো। সব আছে সব, কিন্তু তার প্রিয় ব্যক্তিটিই শুধু নেই, যার বুকে মাথা পেতে রাতের পর রাত যাপন করেছে সে। মুখ দুহাত দিয়ে ঢেকে হু হু করে কেঁদে ফেলল। তীব্র যন্ত্রণা হচ্ছে তার বুকের বাঁ পাশে। অশ্রুভেজা নয়নে দাঁড়ালো কাঠের তৈরি আলমিরার সামনে। ডান হাতের সাহায্যে খট করে খুলেও ফেলল। তাকে তাকে শাড়ি ভাঁজ করা। হাত দিয়ে ছুঁয়ে অনুভব করছে তার প্রিয় মানুষটিকে। চোখ বন্ধ করে শ্বাস টেনে নিল। এই সেই গন্ধ, যে গন্ধের পরশে প্রতিটা রাত ঘুমাতো সে। উপরের তাকে শাড়ির উপর আঙ্গুল রাখলো। চোখ বন্ধ অবস্থাতে আঙ্গুল নিচে নামাতে নামাতে একটা শাড়িতে এসে থেমে গেল। চোখ খুলে দেখলো সাদা রঙের একটা সুতির শাড়ি। টেনে বের করে আয়নার সামনে দাঁড়ালো। গায়ের উপর জড়িয়ে ধরে অপরদিকে অনুভব করছে তার দাদি নূরজাহান বেগমকে। কান্নাগুলো বারবার দলা পাকিয়ে আসছে মীরার, কিন্তু সে এখন আর ভেঙে পড়বে না। মাসের পর মাস নিজেকে শক্ত করেছে, এখন নিজেকে সামলাতে জানে মীরা। সুইচ অফ করে বেরিয়ে এলো রুম থেকে। রুটির মতো গোল রূপালি চাঁদ তার আলো ছড়াতে ব্যস্ত। মীরা ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। দাদিজানের মৃত্যুর পর কত রজনী এখানে কাটিয়েছে তার হিসাব নেই। মাঝে মাঝে তো এখানেই ঘুমিয়ে যেত। বাবা এসে ভরে নিয়ে যেতেন। মেয়ের এহেন অবস্থা দেখে উপায়ন্তর না পেয়ে রেখে আসেন কলেজের হোস্টেলে। কিন্তু যখনই বাড়িতে আসে তখনই আবার শুরু হয় মীরার পাগলামি। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত নূরজাহান বেগমের স্নেহ আদরেই তো এত বড় হয়েছে সে। তার অনুপস্থিতি মীরার জন্য যেন কঠিন বাস্তবতা। পার্শ্ববর্তী লাইটের অল্প আলোতে মীরার অবয়ব আবছায়া লাগছে। শুভ্র শাড়ির আঁচল ছুঁয়েছে ছাদের ফ্লোর। লাল রঙের ব্লাউজ মীরার সৌন্দর্যকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে। দুহাত প্রসারিত করে ঘন পল্লবের নয়নজোড়া বন্ধ করল সে। মৃদু বাতাসে উঠছে আঁচল। সময়ের পর সময় অতিবাহিত হচ্ছে, কিন্তু মীরা ঠায় দাঁড়িয়ে। ঊর্ধ্ব গগনে দৃষ্টি তার। হঠাৎ কারো পায়ের শব্দে ধ্যান ভাঙল। এদিক সেদিক তাকিয়ে শব্দের উৎস খোঁজার চেষ্টা করছে সে। দ্রুত নিচে নামার জন্য সিঁড়ির দিকে অগ্রসর হলো। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। শাড়ির কুচি এক হাতে ধরে উপরে একটু তুলে নিল। নিচে নামার জন্য দ্রুত পা ফেলে 2-3 ধাপ করে অতিক্রম করতে থাকলো। শওকত রহমান জানলে আজ আর রক্ষা নেই। মেয়ে যে এখনও ট্রমা থেকে বের হতে পারেনি তা জানলে তিনি এবার একেবারেই মুষড়ে পড়বেন। শওকত রহমানের মুখোমুখি হলে মীরা কি জবাব দিবে তার আব্বাজানকে? দিশেহারা অবস্থা তার। সামনের কোনো কিছু ধ্যান জ্ঞান নেই একটুও। আকস্মিক শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খেলো। নিচে পড়ে যাবে ভেবে চোখ বন্ধ করে আশেপাশে যা পেল ধরে ফেললো, কিন্তু ভাগ্য আর সহায় হলো না। ধপাস করে নিচে পড়ে গেল। চোখ মুখ কুচকে আর শব্দ করে ব্যথাটুকু হজম করে নিল। কোমরে হাত রেখে ধীরে ধীরে চোখ খুলল। সামনে যা দেখতে পেল এতে মীরার মুখে হতভম্ব আর ভয়ের সংমিশ্রণ ঘটেছে। একজন উজ্জ্বল শ্যামবর্ণের সুঠামদেহী পুরুষ বিস্ফোরণ চাহনিতে দাঁড়িয়ে আছে। চৌকস তার চেহারা, কপালে বিরক্তির সূক্ষ্মভাঁজ, শক্তপেশির হাত ফুলে ফেপে আছে। কালো ট্রাউজার পরনে নগ্ন তার বুক, চোখে মুখে গাম্ভীর্যতা। ভাঙা বালতির হ্যান্ডেল ঝুলছে শুধু। চারিদিকে ভেজা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। মীরা নির্বাক হয়ে পরখ করছে সব। শ্যামসুন্দর পুরুষটি এগিয়ে এলো মীরার দিকে। মীরা দুরু দুরু বুকে তৎক্ষণাৎ দৃষ্টি ঝুঁকে ফেলল। খামচে ধরল শাড়ির আঁচল। এই বুঝি গালে সাপটে এক চর পড়ে কিংবা বজ্রপাতের মতো রামধমক। লোকটি হালকা ঝুঁকে মীরার চোখে চোখ রাখল। চোয়াল শক্ত করে ক্ষিপ্রগতিতে মীরার হাত থেকে টেনে নিল তার ছেঁড়া টি শার্টটি। বোকা বোকা চোখে তাকিয়ে আছে মীরা লোকটির হাতের দিকে। কপালে আঙ্গুল ঘষে বোঝার চেষ্টা করছে একটু আগে কি ঘটেছে। 30 সেকেন্ড সময়ের ব্যবধানে যখন বুঝে গেল তখন ঝটপট উঠে দাঁড়ালো। দ্রুত মাথায় এক প্যাচ দেওয়া সাদা হিজাবটা ঠিক আছে কিনা তার ডান হাতে পরখ করে নিল। মাথা নিচু করে মিনতি সুরে জড়ানো কণ্ঠে বলল, মাফ করবেন মহাশয়, আমি খেয়াল করিনি। পড়ে যাচ্ছি ভেবে হাতের কাছে যা ছিল তাই টেনে ধরেছিলাম। ওটা যে আপনার টি শার্ট ছিল বুঝতে পারিনি। উসখুস করছে মীরার মন। লোকটা কি চিৎকার চেঁচামেচি করবে নাকি আব্বাজানকে বিচার দিবে? ইয়া আল্লাহ, আমাকে রক্ষা করুন। আপনার বান্দা মুসিবতে আপনি সহায় হন। মনে মনে আল্লাহকে স্মরণ করলো। নিজের উপরও তার ভীষণ রাগ হচ্ছে।
কি করে এত বড় ভুলটা করলো সে? এমন পরিস্থিতিতে যে কখনো পড়তে হয়নি তার। মীরার মনে হচ্ছে মাটির নিচে লুকাতে পারলে ভালো হতো। আগাগোড়া পরক করে নীরবতা ছেদন করলো পুরুষটি। গলা খাকারে দিয়ে তার পুরুষালী গলার গমগমে কণ্ঠে শুধালো। মেহেরবানি করে যদি মাথার একটু উপরে তুলতেন তাহলে আমার বড় উপকার হতো। অলরেডি তো উপকার করেই ফেলেছেন, এইটুকু উপকার করে আমাকে ধন্য করেন। মীরা নিজেকে আরও আড়ষ্ট করলো। ধুকপুক করছে অন্তরাত্মা। তাকাবে না ভেবেও ধীরে ধীরে মাথা তুলল। পিটপিট চোখে চোখ রাখলো দীর্ঘকায় পুরুষটির চোখে। কি ধারালো তার দৃষ্টি। লোকটি তার ডান হাত তুলে সামনে ধরল। ভাঙা বালতির হ্যান্ডেল দুলছে দুজনার মাঝে। বালতির ভাঙা অংশ আর ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে ইশারা করল লোকটি। তার চোখের ইশারা এতই তীক্ষ্ণ ছিল যে মীরা সাথে সাথে চোখ সরিয়ে মাথা ঝুঁকে ফেলল। চোরা দৃষ্টিতে আশেপাশে তাকালো। অপরাধী লাগছে নিজেকে। কাচুমাচু করে আমতা আমতা স্বরে জবাব দিল মীরা। আমি সত্যিই বুঝতে পারিনি। আমার বেখেয়ালি কাজের জন্য আমি লজ্জিত। ক্ষমা করবেন প্লিজ। আসছি। কথাটুকু বলেই হন্তদন্ত পায়ে নিচে নামতে শুরু করলো। এখান থেকে পালাতে পারলে যেন বাঁচে, কিন্তু বিপত্তি ঘটল আবারও। হোঁচট খেলো শাড়িতে পা বেজে। দেয়াল ধরে সাথে সাথে নিজেকে সামলে নিল। নিজের আহাম্মকি তো এবার তার সত্যি সত্যি জিনপরিদের মতো হাওয়ার সাথে মিশে যেতে ইচ্ছা করছে। পেছনে ফিরে তাকানোর মতো সাহস হলো না তার। দ্রুত জায়গা ত্যাগ করলো। লোকটি ঘুরে দাঁড়ালো। রেলিংয়ে হেলান দিয়ে ঘাড় কাত করে নিচে তাকালো। ধপাধপ পা ফেলার শব্দ আসছে। খট করে দরজা খোলার আওয়াজ করে পায়ের শব্দ হারিয়ে গেল। আঁখি যুগল বন্ধ করলো সুঠাম দেহে শ্যাম সুন্দর পুরুষটি। ভেতরের দিকে শ্বাস টেনে একটা দীর্ঘশ্বাস ফেলল। রন্ধ্রে রন্ধ্রে অনুধাবন করছে মিষ্টি মেয়েলি মিঠে ঘ্রাণ। ধ্যান ফিরল লোকটির। ভেজা কাপড়গুলো কাঁধে নিয়ে ছাদের দিকে অগ্রসর হলো। গুনগুন করে গান ধরল শ্যাম সুন্দর পুরুষটি। দুধে আলতা গায়ের বরণ, রূপ যে কাঁচা সোনা, আঁচল দিয়ে ঢাইকা রাখো, চোখ যেন পড়ে না। মীরা ফিরে তাকালে দেখতে পেত শক্ত গম্ভীর ঠোঁটের কোণে মুচকি হাসি, যা তার অগোচরেই রয়ে গেল। সকাল 8:45। বিছানায় উপর হয়ে বেঘরে ঘুমাচ্ছে রাইফ। মুখের এক পাশ দৃশ্যমান। গত রাতে অনেক রাত করে ছাদ থেকে এসেছিল সে। রাজিয়া বেগম ঘরে আসলেন। মেরুন রঙের পর্দা টেনে সরিয়ে দিলেন। জানালা খুলে ফেলার সাথে সাথে রুম আলোকিত হয়ে উঠল। বারান্দার দরজা খুলে দিয়ে তিনি বিছানার কাছে এলেন। রাইফের শিওরে বসে ছেলের মাথায় আঙ্গুল বুলিয়ে মমতা ভরা কণ্ঠে ডাকলেন। রাইফ, আব্বা উঠ, অফিস যেতে হবে না, 9টা বেজে গেল তো। রাইফ কিঞ্চিত নড়ে চড়ে উঠল। মায়ের দিকে পাশ ফিরে ঘুম ঘুম কণ্ঠে বলল। আর 5টা মিনিট ঘুমায় না আম্মা, রাতে ঘুম হয় নাই। তুমি একটু মাথাটা বুলিয়ে দাও তো। তোর কি শরীর খারাপ বাজান? ঘুম হয়নি কেন রাতে? তেমন কিছু না আম্মা, রাতে একটা লতা পাতার সাথে ধাক্কা লাগছিল, তারপর থেকেই কেমন আতলাম মাতলাম ফিল হচ্ছে। খুব কষ্টে চোখ মুখে বালিশ চাপা দিয়ে ঘুমিয়েছি। কি বলিস বাবা? কিসের লতা পাতা ছিল? অনেক পাতায় কিন্তু ভাইরাস থাকে। অসুখ বিসুখ হয়নি তো আবার? হয়ে গেছে অলরেডি আম্মা, আমি তো নেশা করিনি। তাহলে এমন মাতাল মাতাল লাগে কেন? মনের কথা মনে রেখে রাইফ তার গালে হালকা দাড়িতে হাত বুলালো। রাজিয়া বেগমের উদ্দেশ্যে বলল। নাম জানি না আম্মা, তবে দেখতে মনোমুগ্ধকর। টোকা দিলে চুপসে যায় এমন। নাম জানলে তোমাকে জানাবো, ওকে? লজ্জাবতী গাছের কথা বলছিস নাকি? লজ্জাবতী। রাইফ এবার চোখ খুলল। মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। আবারও চোখ বুজে বালিশে মুখ গুজল। মায়ের উদ্দেশ্যে পিসপিস করে বলল। লজ্জাবতী চুপসে গেলেও এত সুন্দর কেন আম্মা? মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। হ্যাঁ, কি বললি আব্বা? কিছু না আম্মা, তুমি যাও, আমি আসছি। মীরা বিছানায় বালিশে হেলান দিয়ে শুয়ে আছে। দৃষ্টি তার খোলা জানালার ফাঁক দিয়ে নীলাভ আকাশে। সিঁড়িতে পড়ে যাওয়ার ফলে কোমরে অতি তীক্ষ্ণ ব্যথা অনুভব করছে ভোর থেকে। ফজরের আজান শুনে সালাত আদায়ের জন্য যখন উঠবে তখনই কোমরে আচমকা ব্যথায় বিষিয়ে গিয়েছিল মীরার মুখ। রাতে বুঝতে পারেনি এতটা ব্যথা সে পেয়েছে। বুঝতে পারলে সাথে সাথে পেনকিলার খেয়ে নিত। কাল রাতের ঘটনার পর মনটাকে কিছুতে স্থির করতে পারছে না। নিজের আহাম্মকিতে মিনিটে মিনিটে নিজেকে বকা দিচ্ছে। কিভাবে পারল সে একজন অপরিচিত ব্যক্তির টি শার্ট ছিঁড়ে ফেলতে? কি লজ্জাজনক ব্যাপার সেপার। ভাবলো আর দেখা না হোক অপরিচিত ব্যক্তিটির সাথে, আর না কোনো কথা হোক। ডাইনিংয়ে বসে সকালের নাস্তা করছেন শওকত রহমান। খাদিজা বেগম ডিম পোচ করে টেবিলে রাখলেন। শওকত রহমান মীরার উদ্দেশ্যে হাঁক চাললেন। আম্মাজান আসেন, খাওয়া শুরু করে দিয়েছি। রুমের ভেতর থেকে আওয়াজ এলো। আসছি আব্বাজান, আপনি বিসমিল্লাহ করুন। মীরা খাবার রুমে এলো। কুশলাদি বিনিময় করে শওকত রহমানের পাশের চেয়ারে বসলো। দুটো পাতলা রুটি, সবজি আর ডিম পোচ নিয়ে খাওয়া শুরু করেছে।
ছোট ছোট রুটির টুকরো মুখে পুড়ে ধীরে ধীরে খাচ্ছে। মাঝে মাঝে টুকটাক কথা হচ্ছে বাবা মার সাথে, আবার নীরবতায় চেয়ে যাচ্ছে। খাদিজা বেগম নীরবতা ভাঙলেন, মেয়েকে উদ্দেশ্য করে বললেন, তোর ফুপু ফোন দিছিল, তোকে যেতে বলেছে। তোর পছন্দের ঝাল পিঠা বানাইছে নাকি? না গেলে হয় না আম্মাজান, ফুপুদের বাসায় অনেক মানুষ, উর্মির চাচা চাচি ফুপুরা সবাই থাকে, আমার সংকোচ লাগে অনেক। খাদিজা বেগম স্বামীর পানে তাকালেন। শওকত রহমান তার বেগমকে শান্ত থাকার ইশারা করলেন। মীরার দিকে তাকিয়ে মোলায়েম সুরে বললেন, মানুষদের সাথে মিশিতে হবে তো আম্মাজান, তারা আপনার আপনজন। আপনার ফুপু আপনাকে কত ভালোবাসে তা কি আপনি জানেন না? আপনি গেলে শান্তিতে অনেক খুশি হবে। জানি তো, মিশতে চেষ্টা করছি আব্বাজান, কিন্তু সবাই যেমন খোলামেলা ভাবে মিশে, আমি যে তা পারি না। পারবেন ইনশাআল্লাহ। না গেলে আমার ছোট মোটার মন খারাপ হবে অনেক। খাওয়াটুকু শেষ করেন, আমি আপনাকে পৌঁছে দিয়ে তারপর অফিসে যাব। ঠিক আছে। বলে খাওয়ায় মনোযোগ দিল মীরা। গুটি গুটি পায়ে পাশের ভবনে ফুপু সানজিদা বেগমের বাসার উদ্দেশ্যে শওকত রহমানের পেছন পেছন হাঁটছে মীরা। পরনে তার শালীন বেশভূষা, মাথায় বরাবরের মতোই হালকা গোলাপি রঙের ওড়না পেঁচানো, মুখে নীল রঙের সার্জিক্যাল মাস্ক। ছোট ছোট পা ফেলে এগোচ্ছে। সিঁড়ি বেয়ে নিচে নেমে সামনের দিকে তাকালো। সাথে সাথেই নজরে এলো গত রাতে সেই পুরুষটি। বাইকে বসে তাকিয়ে আছে তাদের দিকেই। ফুলহাতা সাদা শার্ট, কালো প্যান্ট, কালো জুতাতে ফর্মাল লুকে একেবারে পরিপাটি লাগছে। হাতে কালো রঙের ঘড়ি জলজল করছে। মীরা শওকত রহমানের পেছনে নিজেকে আড়াল করলো। রাইফ নেমে এগিয়ে গেল। পেছনের মেয়েটিকে চিনতে তার অসুবিধা হলো না একটুও। মুচকি হেসে শওকত রহমানকে জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? শরীর ভালো তো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি রোহিত বাবা, তোমার কি অবস্থা বলো? আল্লাহর রহমতে ভালো আছি চাচা। আপনি নাকি সিঁড়ি থেকে পড়ে গেছিলেন? কোমর ঠিক আছে তো আপনার? কথাটা বলে রাইফ চোরাচোখে শওকত রহমানের পেছনে লুকানো মীরার দিকে তাকালো। মীরা রাইফের কথা শুনে থ মেরে গেল। সূক্ষ্ম খোঁচাটা বুঝতে মীরার 1 মিনিটও লাগলো না। লোকটাকে সে যেমন ভেবেছিল এখন ঠিক তার উল্টো স্বভাবের বলে মনে হচ্ছে। শওকত রহমান শুধালেন, না না বাবা, আমার তো কিছুই হয়নি, ঠিক আছে আমি। ও, দারোয়ান ম্যাডা কি উল্টোপাল্টা নিউজ ছিল বলেন তো দেখি? তাহলে বোধহয় আশেপাশে কেউ পড়েছে। খাওয়া দাওয়া করে না মনে হয় ঠিক মতো, বুঝলেন চাচা? নিজের কোমর ভাঙবে, সাথে আশেপাশের মানুষকেও চিন্তায় রাখবে। রাইফের কথা শুনে মীরা নির্বাক হয়ে তাকিয়ে থাকলো নিচের দিকে। একের পর এক এই লোকটাকে নিয়ে ধারণা পাল্টে যাচ্ছে মুহূর্তে। শওকত রহমান মাথা নেড়ে বললেন, হবে হয়তো। অফিস যাচ্ছ? জি, চলেন একসাথে যাই, আপনার অফিসের সামনে দিয়েই যাব। না না বাবা, আজ না। মীর আম্মাজানকে ওর ফুপুর বাসায় রেখে তারপর যাব। রাইফ আরেকবার দৃষ্টি নিক্ষেপ করলো মীরার দিকে। চুলগুলো ব্যাক ব্রাশ করে মনে মনে আওড়ালো। মীরা, লজ্জাবতী মীরা। মীরা শওকত রহমানের কাছে ঘেঁষল। খুবই ধীর কণ্ঠে বাবাকে বলল, আব্বাজান চলেন, দেরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, ভালো থেকো রাইফ, বাসায় এসো। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। সালাম ফিরিয়ে সদর দরজা দিয়ে অগ্রসর হলেন শওকত রহমান। মীরা এগোবে তখনই রাইফ একটু কাছে এলো তার। মীরা থমকে গেল। শক্তপোক্ত দেহের দীর্ঘাকৃতির লোকটি সরাসরি মীরার চোখে তাকিয়ে নেশাময় ঠান্ডা কণ্ঠে বলল, কোমর ভাঙলো একজনের, পেইন হচ্ছে আবার, ঠিক বুকের বাপাশে। বলেই শো করে অপর দিকে চলে গেল রাইফ। মীরা থমকালো, ভরকালো। অন্তরাত্মা ধক করে কেঁপে উঠল। স্তব্ধ হয়ে আছে তার মুখায়বব। শ্বাস প্রশ্বাস চলছে দ্রুত গতিতে। অশান্ত হলো তার মন। হৃদয় মাঝে হানা দিয়েছে অজানা অনুভূতি। কি বলে গেল লোকটি? বেশি চিন্তা করতে পারল না। বাবার ডাকে দ্রুততার সহিত হাঁটা ধরল সে। দুপুরের খাওয়া দাওয়া করে গভীর নিদ্রায় উর্মি এবং মীরা। খোলা জানালা ভেদ করে মৃদু বাতাস আসছে। মীরার চোখে মুখে খেলা করছে কিছু ছোট বড় চুল। যেখানে বিছানার একপাশে মীরা গুটিসুটি মেরে শুয়ে আছে, সেখানে উর্মি তার একেবারেই বিপরীত। হাত পা ছড়িয়ে বিছানার অর্ধেকের বেশি জায়গাটুকুই দখলে তার। আসরের আজান ধ্বনি আসছে পাশের মসজিদ হতে। মীরার ঘুম পাতলা হলো এবার। নড়ে চড়ে পাশ ফিরল, চোখ মুখ ডলে উঠে বসলো। পিঠের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো হাত কোপা করে ছোট একটা ক্লিপ দিয়ে আটকে দিল। বালিশের পাশ থেকে ওড়না গলায় জড়িয়ে ফ্লোরে পা রেখে উঠে দাঁড়াতেই কোমরের ব্যথায় চোখ মুখ কুঁচকে গেল তার। হাত রাখলো কোমরে। চোখের সামনে ভেসে উঠল সকালের দৃশ্যপট। সে তো ভুলেই গিয়েছিল লোকটির আচমকা কাছে এসে বলা কথাটুকু। আশ্চর্য হচ্ছে মীরা বারবার। কথাটার মানে সে বুঝে। বোঝার মতো ম্যাচুরিটি তার এসেছে অনেক আগেই। অসভ্য লোক, বাসা থেকে আর বের হবে না এখান থেকে গেলে। মানল সে ভুল করেছে, তাই বলে যখন তখন কথা শোনাবে নাকি? ভুল তো তারও ছিল। মীরার চোখে না হয় দেখেনি, তার চোখেও ছিল।
কপালে নাকি মাথায়? এই লোককে আর কোনোভাবেই প্রশ্রয় দেবে না সে। রাইফ বসে আছে দেশের স্বনামধন্য এক বহুজাতিক প্রতিষ্ঠানের অফিস ভবনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পাঠ চুকিয়েছে 3 বছর আগে। চাকরিতে যোগদান করেছে 1.5 বছর হলো। যোগ্যতা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক প্রমোশনও লাভ করেছে। মোটা অঙ্কের বেতন পায় সে। মা আর তার সংসার বেশ ভালো চলে। রাইফ হাতঘড়িতে চোখ বুলালো, সেলফোন হাতে নিয়ে বন্ধু পল্লবকে কল দিল। লাউড স্পিকারে রেখে চোখ রাখলো ল্যাপটপের স্ক্রিনে। পরপর 2বার কল দিয়ে যখন টুটটুট করে সংযোগ বিচ্ছিন্ন হলো, তখনই ভাইব্রেটে কেঁপে উঠল ফোনটি। বৃদ্ধাঙ্গুলের সাহায্যে রিসিভ করে কানে ফোন ধরার সাথে সাথে অপর পাশে হট্টগোল শোনা গেল। রাইট মাম্মা, কখন আসবি শালা? কোনটা নিবি সেটাকে ডিসাইড কর আঙ্কেল। বোন তো নাই, 2টা মামি আছে 40-এর উপরে। দুজনেই দেখতে তো ছোট দাদির মতো। কোন মামিকে নিবি সেটা বল, তারপর না আমাকে জানাস। ঢাক ঢোল পিটিয়ে যাবো তোকে আনতে, কোলে পিঠে মানুষ করবে। রাইফের উত্তর শুনে পল্লবের মুখ ছোট হয়ে গেল। পাশে বসে থাকা রাজন আর ফাহাদ এর অট্টহাসির শব্দ শোনা যাচ্ছে। পল্লব আফসোসের সুরে বলল, তোর বোন না থাকাটা বিরাট অপরাধের পাল্লায় পড়ে, বুঝলি? তুই যেমন সুন্দর, তোর বোনটা না জানি কত সুন্দর হতো রে। আফসোস আফসোস, একটা সুন্দরী মাইয়া আমারে পাইল না। কলার উঁচু করে মিছিমিছি ভাব ধরল পল্লব। রাইফ ল্যাপটপ বন্ধ করে ফাইল গুছিয়ে জবাব দিল, থাকলে কি তোর মতো মানুষ পেশি শয়তানরে বোন দিতাম রে হাতারাম? যারে দেখোস তারুর উপরেই তো দিলে লাড্ডু ফোটে। মুখটা চুপসে গেল পল্লবের। কিছু বলবে তখনই রাজন ফোন কেড়ে নিল। তড়িঘড়ি করে বলল, দোস্ত, তুই ওর সাথে পাগল হলি নাকি? তোর অফিসের নিচে আছি, নাম দ্রুত। আসছি। ফোন কেটে দিল রাইফ। বন্ধুরা জীবনের অনেকটা অংশ জুড়েই বিরাজ করে। হাসি কান্না সুখে দুঃখে সবসময় এরা সাক্ষী থাকে। এই যে অনার্স পড়াকালীন যখন রাইফের বাবা ইন্তেকাল করেন, তখন একেবারেই ভেঙে পড়েছিল মা ছেলে। সেই সময় এই বন্ধুগুলো পাশে না থাকলে ঘুরে দাঁড়ানো সহজ হতো না। মানসিকভাবে এরা অনেক সাপোর্ট করেছে রাইফকে। রাইফ কল লিস্ট থেকে আম্মা নামে সেভ করা নাম্বারে কল দিল। রিসিভ হতেই বলল, আম্মা কি করো? ছাদ থেকে তোর কাপড়গুলো এনে ভাঁজ করছি, একেবারে শুকিয়ে মরমরা হয়েছে, একটু মনে ছিল না আনতে। তুমি কেন আনতে গেলে আম্মা? উঠতে কষ্ট হচ্ছে না? আমি গিয়ে কাপড় নিয়ে একেবারে বাসায় ঢুকতাম। কষ্ট একটু হয়েছে আব্বা, তবে এখন ঠিক আছি। খাইছো আম্মা? হ্যাঁ রে, তুই খাইছিস? হ্যাঁ আম্মা, আজ আমার আসতে দেরি হবে। ফাহাদরা আসছে, তুমি খেয়ে ঘুমিয়ে যেও, আমি খেয়ে ফিরবো। তাড়াতাড়ি আসিস, ওদেরকেও আনিস পারলে, অনেক দিন হলো দেখি না। আর শোন, সাবধানে থাকবি আর গাড়ি আস্তে চালাবি। আহা আম্মা, আমি ঠিক থাকবো তোমার দোয়ায়, টেনশন করো না তো। রাখছি। ঠিক আছে। রাইফ উঠে দাঁড়ালো। অফিসের অনেকেই চলে গেছে, কেউ বা প্রস্তুতি নিচ্ছে। টেবিলে রাখা ওয়ালেট পকে ঢুকিয়ে কাচের দরজা ঠেলে বেরিয়ে এলো বাহিরে। আড্ডা শেষে লং ড্রাইভে বের হয়েছিল 4 বন্ধু। মাঝে মাঝে ঘুরতে বের হয় তারা, কোনোদিনও শহরে, আবার কোনোদিনও শহরের বাইরে। আজ তারা বেশ দূর পর্যন্ত গিয়েছিল। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। বাসার সামনে টং দোকানে বসে চা খাচ্ছে 2 বন্ধু, ফাহাদ আর রাইফ। ফাহাদের বাসা পাশের গলিতে, এই গলি হয়েই যেতে হয়। রাইফ বারবার নজর দিচ্ছে 3 তলার বারান্দায়। রুমে লাইট জ্বলছে এখনো। এক পলক কিংবা তার ছায়ামূর্তিও যদি দেখা যেত, তবুও হৃদয়ে ছটফটানি কমে যেত। যত চেষ্টা করছে চোখে লাগাম দিতে, ততই অবাধ্য হচ্ছে নজর। ফাহাদ নোটিশ করলো রাইফের বারংবার উপরে তাকানোর সাথে উচ্চাটন ভাব। রাইফের পিঠ চাপড়ে মুচকি হেসে শুধালো। কি বন্ধু, উপরে কি? রাইফ তাকালো ফাহাদের দিকে। দুপাশে ঘাড় কাত করে গম্ভীর ভরাট কণ্ঠে জবাব দিল, একটা পাখি, খুব মিষ্টি একটা আদুটো পাখি। ভাল লাগছে? ভীষণ। আন্টিকে বলি পাখিটাকে পোষ মানায় আগে। এতদিন ধৈর্য ধরবি, প্রস্তাব দিলেই তোর। আমি যে পাখিটার, সেটা তো তোকে বোঝাতে হবে। কিভাবে? তার খোলা আকাশের চেয়ে আমার এক বুক ভালোবাসা বিশাল। সেটা বোঝাতে পারলে সে একাই ধরা দেবে আমার কাছে। খাটনি আছে মাম্মা। মেঘনা ছাড়া তোকে পেতেও চায় না। পিছলে পড়িস তাহলে প্রেমে? আমি কই পড়লাম, পড়লো তো সে। মানে? বুঝতে হবে না, বাসায় যা। আছি রে। হুম। বিল পরিশোধ করে বাইক নিয়ে গ্যারেজে আসলো। বাইক স্ট্যান্ড করে সিঁড়ি বেয়ে উপরে উঠছে বড় বড় পা ফেলে। 3 তলা এসে 2 সিঁড়ি উপরে উঠে আটকে গেল পা। যেভাবে উঠেছিল সেভাবেই পিছিয়ে এলো। ভেতর থেকে হাসির আওয়াজ আসছে। কি মিহি সেই হাসি।
কান খাড়া করে বোঝার চেষ্টা করছে প্রাণখোলা হাসির মালিকটাকে। 30 সেকেন্ডের মাঝেই ভেতর থেকে আওয়াজ এলো। মীরা হাসি থামা, পরের কাহিনী তো বল। রাইফ চোখ বন্ধ করলো। বাকিটুকু শোনার প্রয়োজন নেই তার। বুকের বাঁ পাশে হাত বুলিয়ে আপন মনে বলল, আমাকে আরও এক নির্ঘুম রাত্রি উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ লাজকুলতা। ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে রাইফ। অফিস থেকে বাসায় না গিয়ে সোজা ছাদে চলে এসেছে সে। টানা 4 দিন অফিসের কাজে ব্যস্ত ছিল। ঘাড় ঘোরানোর সময় বা সুযোগ কিছুই হয়নি তার। আজ কাজ শেষ করে কিছুক্ষণ অবসর পেল। অফিসে বেশিরভাগ সময় কাটানোর ফলে 5 দিন দেখা হয়নি মীরার সাথে। যেতে আসতে ওই একটু বারান্দায় নজর বুলিয়ে গেছে, কিন্তু ফলাফল শূন্য। মাগরিবের আজান হয়েছে কিছুক্ষণ আগে। ভ্যাপসা গরম। শার্টের হাতে কনুই পর্যন্ত ভাঁজ করে রাখা রাইফের। শার্টের উপরে 2টা বোতাম খুলে রেখেছে। এলোমেলো চুলগুলোকে হাতের সাহায্যে গুছিয়ে নিল। আকাশপানে তাকিয়ে দেখল চাঁদ নেই আকাশে। নক্ষত্ররাজ পুরো আকাশে চেয়ে আছে। আচ্ছা, রাইফ যদি তার পাখিটাকে নক্ষত্র করে বুকে রাখে, তাহলে কি সে থাকবে? নাকচ করবে নাকি কোনো জবাবই দিবে না? লজ্জাবতী পাতার মতো কুকড়ে যাবে নাকি লজ্জায় লাল হবে তার গাল? মাথা নিচু করে কি নীরব থাকবে নাকি দৌড়ে পালাবে? মুচকি আসলো আপন মনে। সেদিন পালাতে পারলেও আর দিবে না সে পালাতে। কোচা কোচা দাড়িতে হাত বুলালো। নিজের চিন্তা ভাবনায় নিজেই হেসে ফেললো। আপন মনে শুধালো, আমার মীরাপতি, আমার লাজুকলতা, একবার কাছে এসো, আমার করে রেখে দেব মন পিঞ্জিরাই। মীরা কিচেনে বসে খাদিজা বেগমের সাথে টুকটাক কাজ করছে আর গল্প করছে। শওকত রহমান অফিসে গেছেন, ফিরতে বিকাল হবে। বাজারের ব্যাগ থেকে মরিচের প্যাকেট বের করে মরিচ থেকে বোটা আলাদা করছে মীরা। খাদিজা বেগম তেলে মাছ ছাড়লেন। তন্মধ্যে কলিং বেল বেজে উঠল পরপর 2বার। খাদিজা বেগম পিছু ফিরে তাকালেন মীরাকে, বললেন, যা তো মা, দেখ কে এসেছে। এই সময় কে আসলো আবার? বসে না গিয়ে দেখ। মীরা মাথায় ওড়না দিয়ে দরজায় গেল। লুকিং গ্লাস দিয়ে দেখলো বাহিরে সানজিদা বেগম আর উর্মি দাঁড়ানো। দ্রুত দরজার নব ঘুরিয়ে খুলে ফেললো। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম ফুপুজান, মাফ করবেন, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম। কথাটা বলে মীরা সানজিদা বেগমকে জড়িয়ে ধরল। এর মধ্যে উর্মি হনহন করে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে পড়েছে। সানজিদা বেগম ভাতিজিকে আলিঙ্গন করে ছেড়ে দিলেন। থুতনিতে হাত রেখে বললেন, ওয়ালাইকুম সালাম মীরা, বেশি অস্থির হওয়ার দরকার না। 1 মিনিটও দাঁড়িয়েছিলাম না। কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ ফুপু, আসেন আসেন, বসেন, ঘেমে গেছেন একেবারে। খাদিজা বেগম কিচেন থেকে উকি দিয়ে দেখলেন তাদের। শাড়ির আঁচল কোমর থেকে বের করে কাঁধে জড়িয়ে ডাইনিংয়ে আসলেন। সানজিদা বেগমকে উদ্দেশ্য করে বললেন, আসতে কোনো অসুবিধা হয়নি তো আপা? না না, কোনো অসুবিধা হয়নি। কি করছো? রান্না করছি আপা, ইলিশ মাছ ভাজছি। তৎক্ষণাৎ উর্মি চোখ চকচক করে উঠল। তড়িঘড়ি করে বলল, আমার জন্য কিন্তু 2 পিস রাখবেন মামি, সাথে কাঁচা মরিচও ভাজবেন, অনেক মজা করে খাবো। তোকে আস্ত মাছই ভেজে দিব, তোরা খেলি আমার শান্তি। ঠিক আছে, তাহলে তাই করো। মীরা ট্রে হাতে নিয়ে ডাইনিংয়ে আসলো। ঠান্ডা শরবতের গ্লাস সানজিদা বেগমের দিকে এগিয়ে পাশে গিয়ে বসলো। ফুপুর কাঁধে মাথা রেখে আবদারে সুরে বলল, এবার কিন্তু অনেক দিন থাকতে হবে ফুপু, যাওয়ার নামও নেবেন না বলে দিলাম, তাহলে আমি অনেক কষ্ট পাবো। থাকবো কিছুদিন। অনেক অনেক ধন্যবাদ ফুপু। উর্মি তাকালো তাদের দিকে। রিমোট হাতে নিয়ে মীরাকে উদ্দেশ্য করে বলল, গলা ধরাধরি শেষ হলে আমাকেও 1 গ্লাস দে, আমিও এখানে আছি ভাই, গলাটা ফেটে যাচ্ছে। এত খারাপ অবস্থা তোর? তাহলে তো গ্লাসে হবে না, ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। যা, ফ্রিজে গিয়ে শুয়ে পড়, একেবারে রাতে উঠিস। মিরুর বাচ্চা। উর্মি কপট রাগ দেখালে হেসে দিল সবাই। থোকা থোকা সাদা মেঘ উড়ে যাচ্ছে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। পৃথিবী কিছুটা শীতল এখন, হালকা হাওয়া বয়ে যাচ্ছে। উর্মি ফ্রিজ থেকে আচারের বয়ম বের করে একটা বাটিতে আচার নিল। রুমে এসে মীরাকে তড়িঘড়ি করে বলতে লাগলো, নে নে চল, সন্ধ্যা হয়ে যাবে, তখন আর মামু বের হতে দিবে না। কই যাবি? তোর মাথায়, ছাদে যাব, চল। ছাদে কেন? নাচতে। এখানেই নাচ, আমি দেখি। তোকে দেখাবো কেন? ছাদে গিয়ে পুরো এলাকাবাসীকে দেখাবো। যেতে পারবো না। যাবি না? না। মিরু। লাভ নাই রাগ দেখিয়ে, আমি উঠছি না এখান থেকে। হাতে কি আচার? দেখি তো, দে। খেতে হলে ছাদে চল। খাবো না। উর্মি মীরার হাত ধরে টেনে তুললো। হা হুতাশ করে বলতে লাগলো, এত ওজন কেন তোর? হ্যাঁ, পুরাই একটা হাতির বাচ্চা।
উর্মির কথা শুনে মীরার মুখ হা হয়ে গেল। বিস্মিত কণ্ঠে জবাব দিল, আমি হাতি হলে তুই কি? আমার থেকে তোর ওজন 2 কেজি বেশি। আমি হাতি আর তুই হাতির বাচ্চা, হয়েছে? এবার চল না বাপ, রুমে আর কতক্ষণ থাকা যায় এভাবে? মীরা এই কয়দিন একেবারে বের হয়নি বাসা থেকে। ওরও দম বন্ধ লাগছে রুমে বসে। মন তো চাচ্ছে ছাদে যেতে, কিন্তু আবার যদি এর লোকটার সাথে দেখা হয় তখন। 7-5 ভাবলো, নিজেকে বুঝালো হয়তো লোকটা অফিস থেকে ফিরেনি, দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। চেয়ার হতে কালো ওড়নাটা মাথায় পেঁচিয়ে ছাদের দিকে রওনা হলো তারা দুজন। মাথার উপর খোলা আকাশ। মীরা আর উর্মি নিচে পা ভাঁজ করে ছাদে বসেছে। দুজনের মাঝে বাটিতে টকঝাল মিষ্টি আমের আচার রাখা। চামচে নিয়ে একটু একটু করে স্বাদ গ্রহণ করে দুজনাই। মীরা কিছুক্ষণ কিছু ভাবলো, বলবে না করেও স্বাভাবিক কণ্ঠে উর্মিকে ডাকলো। উর্মি, চামচে আচার নিয়ে মুখে পুরে জবাব দিল, হ্যাঁ। আমাদের বিল্ডিংয়ে কি নতুন কোনো ভাড়াটিয়া এসেছে? না তো। মনে করে দেখ। রাজি আন্টিরা আসছে। ওই যে মুজাম্মেল আঙ্কেলরা ছিল না 5 তলায়, ওনারা চলে গেছে। ফ্ল্যাট বিক্রি করছে? না রে, ফ্ল্যাট তো আন্টিদেরই। মোজাম্মেল আঙ্কেলরা ফুল ফ্যামিলি আমেরিকা চলে গেছে। জোবেদা আন্টির হাজব্যান্ড আর মোজাম্মেল আঙ্কেল আপন ভাই। জাহাঙ্গীর আঙ্কেল আছে না, উনি জোবেদা আন্টির হাজব্যান্ড। কতদিন হলো চলে গেছে? এই তো 7-8 মাস। আগে কখনো দেখিনি ওনাদের। এত কিছু জানলি কি করে? অল্প অল্প জানি, বেশি জানি না। শুধু 2-3 দিন কথা হয়েছিল রাজা আন্টির সাথে, তখনই এসব শুনেছি। উনি আর ওনার ছেলে থাকে। আর কেউ নেই? না, আঙ্কেল নাই, মারা গেছে নাকি কয়েক বছর হলো। ওহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। মীরা চুপ হলো। এতক্ষণ উর্মি নিজ ধ্যানে খাচ্ছিল বলে কোনো কিছুতে ধ্যান ছিল না। যেমন যেমন প্রশ্ন করেছে তেমনভাবে সোজাসাপটা উত্তর দিয়েছে। টনক নড়ল উর্মির। মীরা তো সহজে কারো কথা নিজে থেকে জিজ্ঞাসা করে না। তাহলে ঘটনার পেছনের কাহিনী জানতে চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলো, তুই এসব জিজ্ঞেস করছিস কেন? অপরিচিত একজনকে দেখেছিলাম বিল্ডিংয়ে। কাকে? একটা ছেলে, রাইফ নাম মেবি। ও, রাইফ ভাইয়া? উনি তো রাজি আন্টির ছেলে, মাঝে মাঝেই দেখা হয়। আচ্ছা। ভালো আছে। এর মধ্যেই ফোনের রিংটোন বেজে উঠল মীরার। পাশ থেকে তুলে কানে গুজল। আমা বলেন। বাদাম আনছে তোর আব্বা, এসে নিয়ে যা। ঠিক আছে, আসছি। ফোন কেটে এক কোলের উপর রাখলো। মীরা কিছু বলবে তার আগে উর্মি ভরভর করে বলল, আমি যেতে পারবো না, আজ অনেক ওঠানামা করেছি, তুই গিয়ে আন। মীরা হতাশ হয়ে উর্মির দিকে তাকালো। উর্মি মুখ ভেঙচি দিয়ে মাথা নেড়ে চূড়ান্তভাবে অসম্মতি জানালো। বাধ্য হয়ে মীরা উঠে দাঁড়ালো। খালি পায়ে ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল সিঁড়ির দরজার কাছে। সামনে পা ফেলবে তখনই কারো উপস্থিতি টের পেল। পাশ কেটে চলে যাওয়ার জন্য ডান দিকে সরে আসতে সামনের জন্য সেদিকেই এলো। আবার বাঁ দিকে সরে গেল। এরপরও সামনের জন বাঁ পাশে একইভাবে সরে এলো। বিরক্ত হলো মীরা। মুখ দিয়ে চকারান্ত শব্দ উচ্চারিত হলো। মনে মনে ভাবলো, মহাবিপত্ত। পরক্ষণে মীরা নিজেই স্থির হলো। নিচ থেকে মাথা তুলে উপরে তাকালো। স্তব্ধ হলো তার মুখাবয়ব। বিস্ময় একটু ফাঁকা হলো গোলাপি 2 ঠোঁট। সামনে সুদর্শন পুরুষটি প্যান্টের পকেটে 2 হাত গুজে শীতল চোখে তাকিয়ে আছে তার দিকে। তীক্ষ্ণ তার দৃষ্টি, চোখের পলক পড়ছে না একটু। মীরা নজর এদিক সেদিক ঘুরিয়ে পাশ কেটে চলে যাওয়ার জন্য পা বাড়াতে রাইফ ডান হাত আর ডান পা বাড়িয়ে পথ আটকে দিল। ধীরে সুস্থে মীরার সামনে বাম পায়ে নে সোজা হয়ে দাঁড়ালো। রাগ হলো মীরার। এ কেমন বেয়াদবি! কড়া কথা শুনাবে বলে মন স্থির করলো। রাইফের চোখের দিকে তাকিয়ে কিছু বলবে, তখনই ভারী গলায় গমগমে শীতল কণ্ঠ ভেসে এলো, তোমাকে দেখে আমার শান্তি না আসা পর্যন্ত ছাড়ছি না লাজুকলতা। খুব চালিয়েছে কয়েকদিন, স্থির হয়ে দাঁড়াও। রাইফের এমন আকস্মিক উদ্ভট কথা শুনে মীরার কান তবদা খেল। কশ্চিন কালেও ভাবেনি এমন কথা শুনতে হবে তার। ভালো ভেবেছিল সে, কিন্তু লোকটার মাথায় যে সমস্যা আছে আজ পুরোপুরি নিশ্চিত। মনে মনে ভাবলো, মহা বিপত্ত! এ কার পাল্লায় পড়লাম আমি? এমনভাবে বলছে যেন মামার বাড়ির আবদার, দেখতে চাইলেই দেখতে দিবে। তড়িৎ গতিতে ওড়না দিয়ে মুখ ঢেকে ফেললো। শুধু কাজল কালো আখিদয় দৃশ্যমান। রাগে গজগজ করছে মীরার মাথা। রাইফের স্থির শীতল চাহনি দেখে মেজাজ আরও বিগড়ে গেল। অসভ্য লোক, সরেন সামনে থেকে। রাইফ ঠাই দাঁড়িয়ে, ঠোঁটে ধীরে ধীরে মৃদু হাসি স্থান করে নিচ্ছে। বাঁকা কণ্ঠে বলল, ছুঁয়ে দিয়ে টি শার্ট ছিঁড়ে দিলে অসভ্যতামি হয় না। আমি একটু দেখতে চাইলেই দোষ। অবশ্যই দোষ, এবং গুনাও বটে। রাইফ এবার নিবিড়ভাবে দৃষ্টিপাত করলো। চাপা কণ্ঠে ভরাট গলায় ফিসফিস আওয়াজে বলল, আমার করে নিয়ে দেখলেও কি গুনাহ হবে?
মীরা কেঁপে উঠল, জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, মানে মানে অনেক কিছু। শান্তি প্রয়োজন আমার, সাথে তোমারও শান্তি ঠিকানা হতে চাই। মীরার মাথা শূন্য শূন্য লাগছে, কি বলবে ভেবে পাচ্ছে না। নিজেই গমগম করে পাশ কেটে চলে যাবে তখনই রাইফ দ্রুততার সহিত বলল, বারান্দায় এসো না কেন মেয়ে? সমস্যা কি? কে অপেক্ষা করছে তোমার জন্য? মীরার পা থেমে গেল, ঘাড় ঘুরিয়ে পিছু ফিরল, কটমট দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার মহাভারত অশুদ্ধ হয় বারান্দায় গেলে? কথাটা বলেই হনহন করে নিচে চলে গেল। রাইফ কিছুক্ষণ থ মেরে থাকলো। মিনিট সময় পেরুতেই অট্টহাসিতে ফেটে পড়ল সে। যেমন ভেবেছিল তেমনটাও না, তেজ আছে দেখা যায়। এই তেজটা যেন বহুগুণ সুন্দর করে তুলল মীরার ব্যক্তিত্ব। মীরা দৌড়ে ওয়াশরুমে ঢুকেছে, ঘেমে উঠেছে শরীর। খাদিজা বেগম ডাকছে ড্রয়িং রুম থেকে। মীরা আয়নায় তাকালো, ধুকপুক করছে তার হৃদয়। কি বলল লোকটা? আখিদয় বন্ধ করে মনে করলো সেই উক্তিটি। আমার করে নিয়ে দেখলেও কি গুনাহ হবে? বিড়বিড় করে কয়েকবার আওড়ালো সেই কথা। তড়িৎ গতিতে চোখ খুলে দুহাত ভরা জলমুখে ঝাপটা দিল, পরপর কয়েকবার। বেশ কিছুক্ষণ সময় নিয়ে বাইরে বেরিয়ে এলো। খাদিজা বেগম এগিয়ে এলেন, বাদামের প্যাকেট এগিয়ে দিয়ে বললেন, নে। রাখো। যাবি না? না, কেন? ইচ্ছে করছে না। কি হলো আবার? মন খারাপ, একটু একা থাকি প্লিজ। মন ভালো হলে রুমে আসিস, শুনবো তোর মন খারাপের গল্প। ঠিক আছে। মায়ের মমতা মাখা হাত ছুঁয়ে দিল মীরার মাথা। চোখ বন্ধ করে শান্তিটুকু কুড়িয়ে নিল। পাশ থেকে এ কাঁথা টেনে মাথা পর্যন্ত ঢেকে শুয়ে পড়ল। যখনই মীরাকে দুশ্চিন্তা ঘিরে ধরে তখনই সে চুপ করে শুয়ে পড়ে। রাইফ ছাদে ঢুকতে বাঁদিকে উর্মিকে নজরে এলো, কাছাকাছি এসে বলল, আরে উর্মি যে। জি ভাইয়া, কেমন আছেন? ভালো, এখন একটু বেশি ভালো আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? কি করছো? আচার খাচ্ছি, খাবেন? না, তুমি খাও। বাদাম আনছে মীরা, বাদাম খাবেন? আর আসবে না। কি? বাদাম, যাও নিচে যাও। কেন আসবে না? মন বলছে। সন্দেহের নজরে তাকালো উর্মি, উৎসুক কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনার মন কেন বলছে আসবে না? আপনার মন সব জানে? না, তবে বাদাম আসবে না এটা জানে। বাদামের দেখা আমি আরও 1 সপ্তাহ পাবো না, সেটাও জানে। হাই কপাল আমার। আফসোস ঠিকরে পড়ছে রাইফের কণ্ঠে। তারপরও তার মনটা ফুরফুরে লাগছে। অফিসের ব্যস্ততা শেষে আজ রাইফ বাসাতেই ছিল, ঘুমিয়েই কাটিয়েছে দিন। বিকেলে বাইরে একটু ঘুরে আসবে বলে বের হয়েছে, কি মনে করে নিচে না গিয়ে ছাদের দিকে পা বাড়ালো। ভাবে যে প্রেয়সীর সাক্ষাৎ লাভ করবে সে এক বিন্দু আন্দাজ করতে পারেনি। নৈশভোজ করতে ডাইনিংয়ে বসেছে সবাই। খাদিজা বেগম কয়েকবার ডেকে এসেছে মেয়েকে, কিন্তু এখনও ওঠার নাম নিচ্ছে না মেয়েটা। হঠাৎ কি হলো ভেবে চিন্তার ভাঁজ পড়ল কপালে। শওকত রহমান তাকালেন খাদিজা বেগমের পানে। সহধর্মিনীর মলিন মুখ দেখে কিছু ঠাহর করতে পারলেন বোধহয়। ধীরে সুস্থে উঠে মীরার রুমের সামনে গিয়ে দাঁড়ালেন, টোকা দিয়ে ডাকলেন, আমার আম্মা যান, ভেতরে আসি। মীরা প্রাণপ্রিয় আব্বাজানের ডাক শুনে ধরফর করে বিছানায় শোয়া থেকে উঠে বসল। বালিশের পাশ থেকে ওড়না নিয়ে মাথায় জড়ালো, কণ্ঠস্বর উঁচু করে জবাব দিল, অবশ্যই আব্বাজান, আসুন আসুন, বাহিরে দাঁড়িয়ে কেন? শওকত রহমান দরজা খুলে ধীর পায়ে মেয়ের কাছাকাছি এলেন, পাশাপাশি বসে মীরার পানে দৃষ্টি আরোপ করলেন। মোলায়েম স্বরে বললেন, শরীর খারাপ নাকি মন? মন। মীরার সহজ স্বীকারোক্তি। শওকত রহমান আরেকটু কাছে ঘেঁষে বসলেন, বললেন, কি করতে পারি আপনার আম্মাজানের জন্য? কিছু করতে হবে না আব্বাজান, এখন ঠিক আছি আমি। আলহামদুলিল্লাহ। রাতের খাবারটুকু খাবেন আমার সাথে? ফ্রেশ হয়ে আসি। অবশ্যই। আপনি শুরু করেন, আমি আসছি। সানজিদা বেগম বসে আছেন শওকত রহমানের কক্ষে। খোশ মেজাজে গল্প করছে ভাই বোন। উর্মি মামার রুমের বারান্দার গাছগুলো থেকে আগাছা পরিষ্কার করছে। খাদিজা বেগম চা নিয়ে আসলেন, পাশে বসে তিনিও বিভিন্ন বিষয়ে আলাপচারিতায় যুক্ত হলেন। এক পর্যায়ে সানজিদা বেগম বললেন, মীরার ব্যাপারে এখন কিন্তু চিন্তা করা দরকার ভাইজান। কথাটা শুনে খাদিজা বেগম তাকালেন স্বামীর পানে। এই বিষয়টি যে তাকেও অনেক ভাবায়। কম তো চেষ্টা করছে না, কিন্তু কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না মেয়েকে। শওকত রহমান কিছুক্ষণ নিশ্চুপ থাকলেন, অসহায় কণ্ঠে বললেন, কম তো চেষ্টা করলাম না, আমার মেয়েটা যে একেবারেই নাজুক। এভাবেও তো চলবে না ভাইজান, মেয়ে মানুষ, একদিন না একদিন পরের ঘরে যেতেই হবে। তা তো অবশ্যই, আমার নিজেরও তো কম চিন্তা হয় না, স্বস্তি পাই না আমি। যেভাবেই হোক বুঝিয়ে সুঝিয়ে এবার একটা ব্যবস্থা করতে হবে। ওর অবস্থা দেখছেন আপনি, সারাক্ষণ মনমরা হয়ে থাকে।
চাপা দীর্ঘশ্বাস ছাড়লেন শওকত রহমান। তিনি খুব ভালো করেই জানেন মীরা ভালো নেই। ওর হৃদয়টা যে খণ্ডবিখণ্ড। এই খণ্ডবিখণ্ড মেয়েটাকে একটু চাপ দিলে একেবারে ভেঙে পড়বে। বাবা হয়ে এমনটা কিছুতেই দেখতে পারবেন না তিনি। মীরা দ্রুত মুখ চেপে ধরল। কিছুক্ষণ আগে এসেছিল সবার সাথে গল্প করতে। দরজায় টোকা দিবে সেই মুহূর্তে কানে আসে ফুপুর বলা কথাটুকু। তখনই থেমে যায় হাত। লুকিয়ে কারো কথা শোনার অভ্যাস নেই, কিন্তু কোনোভাবে যেন বাবার উত্তরটা শুনে ফেরত আসতে পারছিল না। মীরা চোখ বুঝল। নোনা জলগুলোকে বেরিয়ে না আসার আকুল আবেদন তার চোখে মুখে। হুড়মুড় করে কান্নারা গলায় হামলে পড়েছে। যে কোনো সময় চিৎকারের সহিত বেরিয়ে আসবে। ধপাধপ আওয়াজ তুলে দৌড়ে গেল নিজের কক্ষে। দরজা বন্ধ করে বসে পড়ল ফ্লোরে। চিৎকার করে ভেতরের আর্তনাদগুলো বের করে দিতে ইচ্ছা করছে। দুহাত দিয়ে মুখ ঢেকে নিজেকে খোলস থেকে বেরিয়ে আনলো। অশ্রুসিক্ত নয়নে ভেসে উঠল বছর তিনেক আগের কথা। মীরা তখন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার জন্য ঢাকা থাকে। মাসের অর্ধেক যদি কলেজের হলে থাকে তো বাকি অর্ধেক পরিবারের সাথে। পরিবারে 4 জন সদস্য, বাবা, মা, দাদি আর মীরা। দাদা রহমত আলী গত হয়েছেন অনেক বছর আগে। মীরার স্মৃতিতে খুব একটা জায়গা নেই তার, কিন্তু দাদি নূরজাহান বেগম হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে স্থান দখল করে আছে। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যুবতী, পুরোটা সময় জুড়ে মীরার জীবন জুড়ে পদচারণা ছিল তার দাদির। মীরার চেহারার 90% নূরজাহান বেগমের সাথে মিল, যার কারণে শওকত রহমান মেয়ের মাঝে মায়ের প্রতিচ্ছবি দেখতে পান। নূরজাহান বেগমকে জীবিতকালে আম্মাজান, মীরাকে ছোট আম্মাজান বলে ডাকতেন। চেহারার এই মিলটাকে নিয়ে মাঝে মাঝে মীরা ফায়দা লুটত। দাদির শুভ্র সাদা শাড়ি পেঁচিয়ে ঢিলে ঢোলা ব্লাউজ পরে লাঠিতে ভর দিয়ে আব্বাজানের সামনে বসে পড়ত। খুক খুক করে কেশে দাদির মতো অনুকরণ করে বলতো, আমার বাবজান গো, পানের ডালা কই, দাও তো দেহি। শওকত রহমান মেয়ের কাণ্ডকৃতি দেখে হো হো করে হেসে দিতেন। মীরা চোখ রাঙিয়ে বুঝিয়ে দিত তাকে যেন নূরজাহান বেগমই ভাবা হয়। আবার ভাবসাব নিয়ে আঁচলটা কাঁধে টেনে নিয়ে বলতো, শোনো বাবজান, এত আনন্দিত হইও না। আমার সমস্ত সম্পত্তির 1 আনাও তুমি পাইবা না, এই বলে রাখলাম। সব আমার 2 নাতি পাইব। তুমি এখনই ওসব এর আশা ছাইড়া দাও। শওকত রহমানও তখন মীরার দুষ্টুমিতে সায় দিতেন, বলতেন, আম্মাজান, আপনার নাতিদের তো বয়স হয় নাই তেমন, ওর সামলাইতে পারবে না। আমাকে আপনি নিশ্চিন্তে দায়িত্ব দিতে পারেন, আমি দেখে শুনে রাখবো। তোমার ওসব বোঝা লাগবো না। আসছে মাতব্বর, ওরা যখন বুঝবো তখনই সামলাইব। মীরার নূরজাহান বেগমের মতো হুবহু অভিনয় দেখে শওকত রহমান থ মেরে গেলেন। মীরা পাশের টেবিল থেকে একটা পান তৈরি করতে করতে বলতো, আমার 3টা শাড়ি কিনুন লাগবো, বুঝছো? তোমার আব্বাজান থাকতে আমার শাড়ি কেনার কথা কম লাগতো না। দাও, ক্যাশ থাইকা টাকা দাও, 5-10 হাজার যা পাও দাও। আসলে নিবেন আম্মাজান? মীরা চুপি চুপি নীরবে ঠোঁট চেপে হাসে। দাদির অনুকরণ করে শওকত রহমানকে যে কঠিন জব্দ করা গেছে এটা ভেবে তুমুল বেগে হাসি পায় তার। ঠোঁট চেপে হাসি নিয়ন্ত্রণ করে হুঙ্কার দিয়ে বলে, আসল নকল কি বাবজান? টাকা বাহির করো। তোমার আব্বা আমারে একা ফালাইয়া গেছে, আমার হইছে যত জ্বালা। শওকত ওসমান মেয়ের দুষ্টুমিতে এবারও তাল মিলাতেন। পাঞ্জাবির পকেট হাতে 3,500 টাকা মেয়ের হাতে পুড়ে বলতেন, এটাতে কিনে ফেলেন আম্মা, যেদিন আপনার সম্পত্তির দায়িত্ব দিবেন ওই দিন আপনাকে লাড্ডু খাওয়াবো। মীরা টাকা পেয়ে পানটা হাতে নিয়ে দিক বিদিক ভুলে দৌড় লাগাতো নূরজাহান বেগমের রুমে। লাফ দিয়ে বিছানায় বসে জাপটে ধরতো শক্ত করে দাদিজানকে। হই হই করে বলতো, পেয়ে গেছি দাদিজান, পেয়ে গেছি। আজকেই শপিংয়ে যাব, ইয়াহু। বলে কচকচে 7টা 500 টাকার নোট সামনে মেলে ধরতো। নূরজাহান বেগম খুব খুব করে কেশে গাল ঝেড়ে বলতেন, দাদিজান, আমার স্বামী সন্তান কেউ নাই, সাথে টাকা পয়সাও নাই। খুব কষ্ট করে তোমার অভিনয় করছি। আব্বাজানকে পটানো সহজ ছিল না। তুমি তোমার ছেলের কাছে গিয়ে চাও, যাও। আমার শাড়ি, আমার লাঠি নিয়ে তুই এতগুলো টাকা হাতায় নিলি হতচ্ছাড়ি। না দিল, টাকা দিয়ে কি করবা? এই নাও পান, মিষ্টি পান, গালে দিয়ে মুখটা লাল করে ফেলো। মীরা জানে দাদি এই টাকা নিবে না কখনো, তবুও সে মিছিমিছি ভান করে অসহায় কণ্ঠে বলতো। নূরজাহান বেগম একগাল হেসে মুখে পান ঢোকালেন। ধীরে ধীরে চিবিয়ে পানির স্বাদ গ্রহণ করতে থাকেন। কিছুক্ষণের মাঝে লাল হয়ে ওঠে তার ঠোঁট। মীরা বিছানায় এক কাঁধে ভর দিয়ে অপলক নয়নে তাকিয়ে থাকে নূরজাহান বেগমের পানে। নূরজাহান বেগম ইতস্তত বোধ করেন। পানের পিক কৌটায় ফেলে জিজ্ঞাসা করেন, কি দেখতাছস এমন কইরা? এত সুন্দর করে পান খাও কিভাবে দাদি? তুইও খা, আয় শিখাইয়া দি। পান খেলে যে বুকে জ্যাম হয় আমার। আমি শিখাইয়া দিলি হইব না?
তোর জন্য একটা রাজপুত্তর আনুম, এক লগে বইয়া পান খাবি। ইস, তোমার রাজপুত্তরের সাথে আমি পান খাবো কেন? দুনিয়ায় আর কিছুই নাই নাকি? আহা, এক লগে বইয়া পান চিবাবি, ঠোঁট লাল কইরা ভালোবাসার মানুষটার লগে প্রেম বিনিময় করবি, আর সুখ দুঃখের আলাপ করবি, মহব্বত বাড়বো। আসলেই পারবো। হরে দিদি ভাই, তো দাদাভাই তো আমারে রোজ রাতে এক খেলি পান আইন না কইতো, নূর পান খাইয়া মুখটা লাল করো তো দেখি, এই ধলা মুখটায় পান ছাড়া তোমার এই পাইনসা লাগে দেখতে। মোহাব্বত করতো তোমাকে অনেক, তাই না? নূরজাহান বেগম এই বয়সেও স্বামীর ভালোবাসার কথা শুনে একটু লজ্জা পেতেন বোধহয়। মিহিসুরে বলতেন, মহব্বত করতো কিনা জানি না, তয় আমারে ছাড়া ওনা চলতো না, দিন শেষে আমারে ধইরাই ঘুমাইতো, শান্তি লাগতো নাকি তার? নূরজাহান বেগমের খোলামেলা কথাতে লজ্জা পায় মীরা। দাদির মুখে একটুও লাগাম নাই, হুটহাট কী সব বলে ফেলে। লজ্জামাখা বদনে মিনমিন কণ্ঠে বলতো, তুমি অনেক সুন্দর দাদি, এখন তখন সব সময়। আমার জন্য যে রাজপুত্তর আনবা, সেও পাগল হবে তোমার জন্য। মীরার কথা শুনে উচ্চস্বরে হেসে উঠতেন নূরজাহান বেগম। মীরার থুতনিতে হাত রেখে বলতেন, আমার দিদিভাইয়ের উপর থেকে নজর ফেরানো মুশকিল হবে যে কোনো রাজপুত্তরের, এক নজরেই আটকাইয়া যাইব তার হৃযন্ত্র। তোরে ছাড়া ওই যন্ত্র আর চলবো না, হা হুতাশ কইরা বেড়ান লাগবো। ইস, কখনো না। হরে চেমড়ি, তুই হইছস আমার লাহান টুকটুকে সুন্দর, আর গুণ তো মাশাল্লাহ আমার থাইক্কাও এক কাঠি উপরে। বাইচা থাকতে তোর কদর করবার পাইব, এমন একজনের হাতে উঠাইয়া দিবার পাইলে শান্তি পাইতাম। দাদিজান, এভাবে বলো কেন? আল্লাহ তাআলা তোমার নেক হায়াত বৃদ্ধি করে দিক। আমিন। এবার ক শান্তি দিবি? আমি এখানে থাকলে তোমার অশান্তি হয়, দূরে ঠেলেতে চাচ্ছ কেন? না রে বুবু, মাইয়া গো স্বামীর সংসারই সর্বস্ব, আইজ নয়তো কাল যাওয়াই লাগে। আমি বাইচা থাকতে তোকে চার হাত এক করবার পারলে, দেখা যাইবার পারলে চোখ দুইটা জুড়াইয়া যাইত। মীরা ছলছল নয়নে তাকায় নূরজাহান বেগমের দিকে। সে জানে একদিন না একদিন ঠিক আপনজনকে ছেড়ে যেতে হবে, নিজের ঠিকানা গড়ে তুলতে হবে নতুন করে। কেমন হবে দাদিজানের রাজপুত্তর? যদি ঠিকানা গড়তে সাহায্য না করে সে তখন কি হবে? পারবে কি সে নিজের জন্য শক্ত জায়গা করে নিতে? নিকোষ কালো আধার চারিদিকে। আজ আকাশের বিশালতায় নেই কোনো নক্ষত্রের মেলা। চাঁদটাও মেঘের আড়ালে ঢেকে আছে। আশেপাশের বিল্ডিংগুলোতে অল্প কিছু ফ্ল্যাটে আলো জ্বলছে। কোলাহলময় শহর ঢেকে আছে পিনপতন নীরবতায়। পিঠ টানটান করে রাইফ বারান্দায় ঠাই দাঁড়িয়ে অনেকক্ষণ হলো। পরনে নেভি ব্লু টি শার্ট, বুকের উপর দু হাত আড়াআড়ি ভাঁজ করা। অন্ধকারে ঢেকে আছে তার মুখাবয়ব। এক ধ্যানের সম্মুখে স্থির দৃষ্টি, বিষণ্ণ মন তার। কিছুক্ষণ আগে বাবা জাহাঙ্গীর আলমের কবর জিয়ারত করে এসেছে মা ছেলে মিলে। ফেরার সময় থেকে বাসায় আসা অবধি একে অপরের সহিত একটা টু শব্দ করেনি দুজন। এসেই রাজিয়া বেগম সোজা তার রুমে ঢুকেছে। রাইফ জানে উনি আর বের হবে না আজ। মুখে আঁচল চেপে ডুকরে কাঁদবে সারা রাত। প্রিয়জন হারানোর ব্যথা তিল তিল করে আঘাত করবে তাকে। একসময় তন্দ্রায় আচ্ছন্ন হবেন। কিন্তু রাইফ, তার কি আজ দু চোখের পাতা এক হবে? জাহাঙ্গীর আলমের মৃত্যুর পর কত রজনী যে বারান্দায় ঠায় দাঁড়িয়ে কেটেছে তা এক আল্লাহ আর এই শহরের কাকপক্ষী ব্যতীত বোধ হয় কেউ জানে না। রাইফের খুব ইচ্ছে করে মায়ের মতো কেঁদে নিজেকে হালকা করতে। এই যে ভেতরটায় পাথর জমে আছে সেটা গলিয়ে ফেলার নিরন্তর প্রচেষ্টা তার ভেতর। কিন্তু আখি জল যেন কঠিন পণ করেছে বাইরে না আসার। এই বোঝা যে ভীষণ ভারী। বুকে রক্তক্ষরণ হবে কিন্তু চোখে বের হবে না এক বিন্দু নোনা জল। দীর্ঘশ্বাস ফেলে ধীরে সুস্থে মায়ের রুমের সামনে এসে দাঁড়ালো। রাতের খাবার খায়নি কেউই। মেডিসিনটুকু না নিলে ব্লাড প্রেশার হাই হয়ে যাবে রাজিয়া বেগমের। রুমের ভেতর থেকে গুঙিয়ে কান্না চাপা আওয়াজ আসছে। কি যে হাহাকার সেই কান্নায়! রাইফের হৃদয়টা যেন এবার আরো বেশি ভার হলো। জড়তা কাজ করছে মাকে ডাকতে। দ্বিধাদ্বন্দ্ব করে সময় নিয়ে টোকা দিল হালকা কারুকাজের কাঠের দরজায়। খুব মোলায়েম স্বরে আবেগ মাখা কণ্ঠে ডাকলো, আম্মা। ডাকার সাথে সাথে কান্নার আওয়াজ থেমে গেল। ঘড়ির কাটার সময় টিকটিক করে এগিয়ে যাচ্ছে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। রাইফ নড়ছে না, চলেও যাচ্ছে না। সম্মুখে স্থির দৃষ্টি তার, যেন এখান থেকেই ঠিক কিছু আসবে, তাকে ফিরিয়ে দিবে না। ভেতরের মানুষটি নিজেকে সামলানোর জন্য যে সময় প্রয়োজন তা রাইফ জানে। মিনিট চারেক পেরোতে ভেতর থেকে ভাঙা ভাঙা কণ্ঠের আওয়াজ এলো, আমি ঠিক আছি আব্বা, তুই শুয়ে পড়, মেডিসিন খেয়ে নিব, চিন্তা করিস না।
আমি ঠিক আছি আব্বা, তুই শুয়ে পড়, মেডিসিন খেয়ে নিব, চিন্তা করিস না। রাইফ পলক ঝাপটালো। মায়ের এই যে আমি ঠিক আছি বলাটা, কিন্তু আসলে কি উনি ঠিক আছেন? ওনার ভেতর বাহির পুরোটাই আজ বিধ্বস্ত। তারপরেও এখন একটু স্বস্তি বোধ করছে রাইফ। মাকে দ্রুত শুয়ে পড়ার জন্য আদেশ দিয়ে শব্দবিহীন পায়ে আবারও বারান্দায় এলো। চেয়ারে বসে পা তুলে দিল সামনের গ্রিলে। আজ আকাশের গভীরতা দেখেই কাটাবে নিঃসঙ্গ রাত্রি। কিন্তু তার অজানায় রয়ে গেল তার মতো এই শহরের ঠিক দোতলার নিচে ফ্লোরে বসে ফুপিয়ে কেঁদে যাচ্ছে অন্ধকার আচ্ছন্ন এক ব্যথাতুর নারী। রাইফের মতো প্রিয়জন হারানোর ব্যথায় সে জর্জরিত হয়ে আসছে দিনের পর দিন, রাতের পর রাত। নিজেকে নিজে সামলানো এখন আরও কঠিন হয়ে যাচ্ছে মেয়েটির। রাতের শেষ ভাগে আকাশের নক্ষত্ররাজি ফুটে উঠেছে, জল করছে আপন সত্তায়। ফজরের আজান আসছে পাশের এবং দূর দূরান্তের মসজিদ হতে। কি সুমধুর তার বাণী, আসসালাতু খায়রুম মিনার নাউম, আসসালাতু খায়রুম মিনার নাউম। মীরা নড়ে চড়ে উঠল। ফোলা ফোলা ঝাপসা চোখে আশেপাশে আবছায়া আলোয় পরখ করে নিল নিজের অবস্থান। মাথাটা প্রচণ্ড ভার লাগছে তার। কোনো রকমে উঠে বসলো। কতক্ষণ ঝিম মেরে থেকে এলোমেলো চুলগুলো গুছিয়ে নিল। ফ্লোর থেকে উঠে তাওয়েল নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়েছে। গোসল না করলে কিছুতেই ফ্রেশ লাগবে না, হালকা হবে না শরীর এবং মন। ভোরের সূর্য এখনো ওঠেনি, পূর্ব আকাশে অন্ধকার ভাব এখনো বিরাজমান। ধরণীতে আলো ফুটবে ফুটবে ভাব। শীতল হাওয়া বইছে। শওকত রহমান আর উর্মি আগে আগে হাঁটছেন, মীরা পেছন পেছন। ধীর পায়ে ভোরের স্নিগ্ধতাটাকে অনুভব করছে সবাই। উর্মি মামু মামু করে অস্থির করে তুলেছে শওকত রহমানকে। একের পর এক প্রশ্ন চলছে, এটা কেন হলো, না হলে কি হতো, হওয়ার কি খুব দরকার ছিল? শওকত রহমান ধৈর্যের সহিত বুঝিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পর পর হিমশীতল বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে তাদের। রাতের ঘটনার পর খারাপ ছিল মীরার মন। এমন চমৎকার পরিবেশ পেয়ে মুহূর্তে ফুরফুরে হলো মীরার হৃদয়। পিচঢালা রাস্তায় পথ চলতে চলতে হঠাৎ কি মনে করে পিছু ফেলল। রাইফের সেদিনের বলা কথাটা, বারান্দায় আসে না কেন মেয়ে, সমস্যা কি? কেউ অপেক্ষা করে তোমার জন্যে। মনে হতে উপরে তাকিয়ে নিজের বারান্দায় চোখ বুলালো। দৃষ্টি ফেরাবে তখন বেহায়া নজর গেল পাঁচতলা বিল্ডিংয়ের বারান্দায় অবস্থান করা পুরুষটির দিকে। কেমন শক্ত হয়ে বসে তাকিয়ে আছে তার দিকে। দুই পায়ে দুই হাতের কোনোই ভর দিয়ে শরীর একটু সামনের দিকে ঝুঁকে একত্র করে দেখেছে দু হাতের 10টি আঙ্গুল। চুলগুলো এলোমেলো, বিধ্বস্ত চেহারা, স্থির তার চাহনি। নিশ্চয়ই চোখ দুটি রক্তিম লাল হয়ে আছে। অপলক নয়নে তাকিয়ে আছে মীরার দিকে। মীরা সম্মুখে হাঁটছে ধীর পায়ে, কিন্তু দৃষ্টি তার পেছন দিকে। ঘাড় ঘুরিয়ে দেখেই যাচ্ছে আজ, সংকোচ করছে না একটুও। কোনো এক শক্তির বলে নজরও ফেরাতে পারছে না মীরার। মনে হচ্ছে আজ কেন যেন লোকটিকে অন্যরকম লাগছে। আজ তার চোখে মুখে নেই কোনো দুষ্টুমির ছোঁয়া। এমন কেন লাগছে লোকটিকে? রাইফও স্থির, ভাবলেশীন তার চেহারা। গভীর চোখে মীরার দৃষ্টিতে দৃষ্টি রেখেছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মীরাকে। চোখে কি তার মায়া, স্নিগ্ধ পবিত্র লাগছে ভোরের প্রথম আলোয়। পেছন দিকে ঘাড় ঘুরিয়ে হাঁটার কারণে মীরা হোঁচট খেল রাস্তায়। পড়তে গিয়েও সামলে নিল নিজেকে, সামনে দৃষ্টি দিল। পিছু না ফিরে সঙ্গী হলো আব্বাজানের। পেছনে রেখে গেল কারোর এক বুক অপেক্ষার আর্তনাদ, মন ভরে দেখার এক বুক তৃষ্ণা। কেউ খুব করে চাচ্ছে এই মুহূর্তটা থেমে যাক এখানেই। হৃদয় দিয়ে উপলব্ধি করতে চায় তার চোখের ভাষা। মনে মনে আওড়ালো গানের 2 লাইন। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না। কাছে আইসো আইসো রে বন্ধু, প্রেমের কারণে ভালোবাসো রে বন্ধু, আমায় চতরে। সকালের নাস্তা শেষে ড্রয়িং রুমে বসে আছে খাদিজা বেগম আর সানজিদা বেগম। 5 দিন হলো তিনি এসেছেন মীরাদের বাসায়। চলে যেতে চেয়েছিলেন গতকাল বিকালে, কিন্তু মীরা আর উর্মির বাধাতে যেতে পারেনি। আজ যেতেই হবে। একেবারে তৈরি হয়েই বসেছেন সোফায়। রান্নাঘর হতে টুংটাং শব্দ আসছে। মীরা চা বানাচ্ছে। উর্মি ঘুরে ফিরে এক একটা বয়ামের মুখ খুলছে আর লাগাচ্ছে। কিসের সন্ধানে যে আছে তা বোঝা যাচ্ছে না। মীরা ফুটন্ত গরম দুধে চামচ দিয়ে চা পাতা ঢেলে দিয়ে উর্মিকে লক্ষ্য করে চুপচাপ দাঁড়িয়ে আছে সে। মেয়েটা থানা তল্লাশি দিয়েই যাচ্ছে কখন থেকে। কখনো নিচের তাকে তো কখনো মোড়ার উপর দাঁড়িয়ে উপরের তাকে। উর্মি মনে মনে ভাবল, মামি তো এখানেই বলেছিল, তাহলে পাচ্ছে না কেন? পুরো কিচেন খুঁজে কিছুতেই পাচ্ছে না কাঙ্ক্ষিত বস্তুটি। শেষমেশ হতাশ হয়ে বসে পড়ল মোড়ায়। উর্মির এহেন কাণ্ড দেখে মীরার হাসি পেল। মুচকি এসে বলল, পেলি? দেখছিস না? রাগ হলো উর্মির। দেখতেই পাচ্ছে খুঁজে পায়নি, তার উপরও খোঁচা দিচ্ছে। মুখ ভেঙচি দিয়ে এক গ্লাস জল একটু একটু করে খাচ্ছে। মীরা ওর পাশে বসে বলল, কাল আসবি না? ঠেকা পড়ে নাই আমার। রেগে আছিস? না, হাসছি আমি। তোর হাসি এমন কেন? দেখতে রাগ রাগ লাগে, মুখটাও কেমন বোচা বোচা। ঠাট্টা সুরে কথাটা বলে মীরা ঠোঁট চেপে হাসি দিল। এবার আর উর্মি রাগ সংবরণ করতে সক্ষম হলো না।
চেতে উঠে হড়বড় করে কর্কশ কণ্ঠে চেঁচিয়ে বলল, আর তুই হাসলে যেন মনে হয় অপ্সরা লাগে। শোন, তুই হাসলে পেতনির মতো লাগে, সামনের 2টা দাঁত বের হয়ে আসে, আমি তো ভয়ে দিশেহারা হয়ে যায়। সত্যি? জি আপামনি, ভুলেও দাঁত কেলায় হাসবি না। তাহলে কিভাবে হাসবো? মুচকে হাসবি, তবুও দাঁত বের করবি না। মীরা উর্মির আরেকটু কাছে ঘেঁষে মুখটা আলাভোলা করে বোকা বোকা কণ্ঠে জিজ্ঞাসা করলো, জোরে হাসি পেল তখন? জোরে হাসি পেলে গাল কেলায় হাসবি, প্রয়োজনে চোখও কেলাবি, কিন্তু দাঁত একেবারেই না। উর্মির কথা কর্ণকুহরে প্রবেশ করতেই প্রাণখোলা অট্ট হাসিতে ফেটে পড়ল মীরা। গা কাঁপিয়ে হাসছে সে, হাসির চোটে এদিক ওদিক ঢলে পড়ছে। উর্মি মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে মীরাকে। এই মেয়েটা হাসলে কি অনিন্দ সুন্দর লাগে দেখতে। হৃদয় এবং আঁখি দুটোই জুড়িয়ে যায় এই প্রাণখোলা হাসিতে। অথচ মেয়েটা হাসতেই যেন ভুলে গেছে নানি জানের মৃত্যুতে। এভাবে রোজ একটু হাসলে কি হয়? এত কেন কিপটা মেয়েটার? কেউ তোর হাসি নিয়ে নিচ্ছে না। তবে মীরা চকচকে সাদা দন্তপাটি বের করে উর্মিকে বলল, নে এবার হাসির তারিফ কর একটু। তোর এই প্রাণ খোলা এক চিলতে হাসি মুহূর্তের মাঝে যে কারো হৃদযন্ত্র থমকে দিতে সক্ষম। ধ্যাত, বেশি বেশি বলছিস এবার। উর্মি এবার কপট রাগ দেখিয়ে বলল, হ্যাঁ, ভালো কথার তো ভাত নাই। মীরা নিচেও একটা ছোট্ট বয়াম বের করে হাতে দিল উর্মির। তা দেখে চোখ জোড়া চকচক করে উঠল। ছো মেরে হাতে নিয়ে খুলে ফেললো ঢাকনা। এক মুঠো কিসমিস বের করে 3-4টা মুখে পুড়ল। শান্তি লাগছে এখন তার। মামির কিচেনে এসে কিসমিসে হাত দেওয়া যেন নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে উর্মির। এই ফাঁকে মীরা ফুটন্ত গরম চা কাপে ঢেলে ড্রয়িং রুমে এসে বসেছে। ফুপুর বিদায় বেলায় আবেগপ্রবণ অনুভূতিতে কিছু সময়ের জন্য গল্প জুড়ে দিল। খোলা জানালার পাশে দাঁড়িয়ে আছে মীরা। সাদা কালো সংমিশ্রণে সুতার কারুকাজ করা শুভ্র রঙের ফিনফিনে পর্দা উঠছে মৃদু বাতাসে। দুপাশে সাদা পর্দার মাঝে অবস্থান করা মানবীকে কালো সালোয়ার কামিজে আজ অন্যরকম সুন্দর লাগছে। মীরা চুপটি ঠাই দাঁড়িয়ে, ভাবুক তার মুখায়বব। দৃষ্টি তার খোলা আকাশে তুলোর মতো উড়ে যাওয়া সাদা সাদা মেঘপুঞ্জতে। মৃদু বাতাসে খোলা চুল উঠছে দুপাশে, কালো ওড়নাটা ঢিলাঢালা করে মাথায় দেওয়া। জোরালো বাতাসেই পড়ে যাবে যে কোনো সময়। মীরার কোনো ধ্যান জ্ঞান নেই আশেপাশে। সামনের ব্যস্ত সড়কে শোষো করে গাড়ি যাচ্ছে। কোলাহলময় পরিবেশ। হঠাৎ উচ্চ শব্দে গাড়ির হর্ন কানে আসাতে ধ্যান ফিরল মেয়েটির। বিরক্ত হলো, চোখ মুখ কিঞ্চিত কুচকে ফেলল। শব্দের উৎসের দিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকালো। এদিক সেদিক তাকাতে আকাশি রঙের শার্ট পরিহিত বলিষ্ঠ মানবের কাছে দৃষ্টি এসে থামল। রাস্তার একপাশে বাইকে বসা, সামনে কোনো গাড়ি নেই, তারপরেও তুমুল বেগে হর্ন দিয়েই যাচ্ছে। রাইফকে দেখার সাথে সাথে মীরা পর্দার আড়াল করলো নিজেকে। লোকটা এই ভর দুপুরে কি করে এখানে? কার জন্য অপেক্ষা করছে? আর পাগলের মতো এত হর্নই বা দিচ্ছে কেন? মীরা চুপি চুপি পর্দার আড়াল হতে চোখ দুটো বের করে আবারও দৃষ্টি দিল পুরুষটির পানে। লোকটা দেখতে ভদ্রলোকই মনে হয়, কিন্তু সুযোগ পেলেই মানুষকে লজ্জায় ফেলতে ওস্তাদ যেন। আর রাইফ তাকে দেখছে না ভেবে স্বস্তির শ্বাস ফেলল। পর্দার আড়াল হতে বেরিয়ে পরখ করতে থাকলো মীরার ভাষ্য ও মতে অসভ্য লোকটিকে। রাইফ এবার নড়ে চড়ে বসলো। বেশ আরাম করে বসে সামনে ঝুঁকে খুব মনোযোগ দিয়ে কিছু দেখছে। আরেকটু ঝুঁকে সময় নিয়ে খুব যত্নের সহিত ডান হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিল আয়নার ভেতরের আবদ্ধ মানবীকে। 30 সেকেন্ড সময় নিয়ে কিছু একটা চিন্তা করে বাইকটা একটু বাঁকা করলো। শরীরটা একটু পিছিয়ে নিয়ে লুকিং গ্লাসে হাত রাখলো। বা হাতে চুলগুলো ব্র্যাকবাস করে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলল কিঞ্চিত বাঁকা রহস্যময় হাসি। ডান হাতের কবজি ঘুরিয়ে লুকিং গ্লাস সূর্য বরাবর তাক করলো। রাইফের মুখের হাসি এবার প্রসারিত হলো। আঙ্গুলের টোকায় লুকিং গ্লাসটা কিঞ্চিত নাড়াতেই সেকেন্ডের ব্যবধানে মীরার চোখে মুখে গিয়ে পড়ল সূর্যরশ্মি। মীরা চোখ মুখ কুচকে হাত দিয়ে ঝলমলে আলো থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা। রাইফ ঘুরে তাকিয়েছে মীরার দিকে। মীরার দৃষ্টিতে দৃষ্টি রেখে চোখের ইশারায় বুকের বাঁ পাশে তাক করে বুঝিয়ে দিল মীরার স্থানটুকু। ধরনীর বুকে আধার ঢেলে সন্ধ্যা হয়েছে কিছুক্ষণ আগে। মাগরিবের সালাত আদায় শেষে শওকত রহমানের সাথে হালকা নাস্তা করে আজ অনেকদিন পর পড়ার টেবিলে বসেছে মীরা। বাড়ি এসেছে থেকে পড়ালেখা গোল্লায় উঠেছে। আর 3 মাস পর সেমিস্টার ফাইনাল। এমনিতে এই 3 মাসকে অনেক সময় মনে হলেও দেখতে দেখতে যে কিভাবে চলে যাবে বুঝতেও পারবে না। চেয়ারে বসে ডিপার্টমেন্টের নোট বইটা খুলল। ভ্যাবসা গরম আজ। মাথার উপর ভনভন করে ঘোরা বৈদ্যুতিক ফ্যানটাকে মীরা মনে মনে হাজারো কটূক্তি আর ঠেলা গাড়ির সাথে তুলনা করতেও ছাড়ল না। বৃষ্টি হওয়াটা খুব দরকার বলে মনে হচ্ছে মীরার। মাথায় জড়ানো ওড়নাটা খুলে গলায় ঝুলিয়ে রাখলো। পাশের জানালা হতে শিরশির করে বাতাস এসে একটু স্বস্তি দিচ্ছে তাকে। চেয়ারের উপর পা তুলে আরাম করে বসে কলমটা আঙ্গুলের ফাঁকে গুজল। নিঃশব্দে মনোযোগের সহিত লাইনের পর লাইন পড়ছে আর টুকটাক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঝটপট লিখেও ফেলছে।
খাদিজা বেগম এর মাঝে এক কাপ কফি দিয়ে গেছেন। 5 মিনিট হলো, কিন্তু গরমে মীরা কফির মগে হাতও দিচ্ছে না। ঠান্ডা হলে শরবতের মতো একেবারে গিলে ফেলবে নাকি কে জানে। পড়তে পড়তে হঠাৎ বেখিয়ালিতে নজর থেমে গেল টেবিলের এক কোণায় রাখা ছোট্ট আয়নাতে। সাথে সাথেই তার মানসপটে ভেসে ওঠে দুপুরের ঘটনা। কেমনই তোর একটা লোক, সমস্যাটা কি তার? আর এত অভদ্রই বা কেন? আরেকদিন দেখা হোক, তুলে আছাড় মারবে। আরেকদিন দেখা হোক, তুলে আছাড় মারতে ভুলবে না বলে পণ করে বসলো। মাথা থেকে যতই বের করতে যাচ্ছে ততই তার সাথে ঘটা অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ সমূহ পর্যায়ক্রমে হানা দিচ্ছে মস্তিষ্কের নিউরনে। প্রথম অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ, লজ্জাকর পরিস্থিতি। পরের দিন লোকটার শেষ মুহূর্তের কথাটা, আর সেদিন ছাদে বলা কথাটা দিয়ে কি বোঝাতে চায় সে? মীরা জানে সে কি বোঝাতে চায়, কিন্তু এত কিছু করেও যে লাভের লাভ কিছু হবে না সেটা ভেবে মুচকি হাসে মীরা। বইয়ের পাতা উল্টিয়ে একটা থিওরি পড়ল কয়েকবার এবং বারবার। কাজ হচ্ছে না, মাথায় ঢুকছে না কিছুতেই। ঢুকবে কিভাবে? মীরার মস্তিষ্ক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে এখন যে সেই অসভ্য লোকের বসবাস, যা ধীরে ধীরে হৃদমাঝারে জায়গা করে নেওয়ার জোর প্রস্তুতি নিচ্ছে। মীরা খুনাক করেও টের পাচ্ছে না সেটা। পরন্ত বিকেল, সূর্যের তাপ মলিন হয়ে এসেছে পৃথিবীর বুকে। আকাশ পরিষ্কার, মেঘগুলো থোকায় থোকায় নানা রঙে সেজেছে আজ। শহরের আভিজাত্য এক রেস্টুরেন্টে বসে আড্ডার পসরা বসিয়েছে রাইফের বন্ধুমহল। অফিস শেষে একত্রিত হয়ে খোশ গল্পে মেতেছে তারা। এক গল্প দিয়ে শুরু করলে আগামাথা বাদ দিয়ে অন্য গল্পে গিয়ে থামে। ব্যক্তিগত থেকে রাজনৈতিক কোনোটায় বাদ নেই যেন। এখন আপাতত আড্ডার কেন্দ্রবিন্দু রাইফ এবং তার ছুঁয়ে দেওয়ার আগে আড়ষ্ট হয়ে যাওয়া লাজুকলতা। ফাহাদ, পল্লব এবং রাজন এর একের পর এক প্রশ্নবাণে জর্জরিত হচ্ছে রাইফ। তিনজনকে এর টেক্কা দিয়ে চতুরতার সহিত রাগঢাক করে কথা বলছে। এই একটা বলে তো অন্যটা চেপে যায়। পল্লব ধৈর্য রাখতে পারছে না কিছুতে, হাঁসফাঁস করছে আদ্যপান্ত জানার জন্যে। রাজন পায়তো রাইফের পেটে ঘুষি দিয়ে সমস্ত কথা বেরিয়ে আনে। ফাহিম শেষে ধৈর্য রাখতে না পেরে রাইফের গা ঝাঁকুনি দিয়ে যাচ্ছে পুরো ঘটনা জানার জন্যে। এদের অবস্থা দেখে নীরবে হাসে রাইফ। বন্ধুদের হইহুল্লোড় রে না পেরে অবশেষে মুখ খুলে বলল, আরে ভাই থাম এবার, এত অস্থির হচ্ছিস কেন? তুই শালা একবারে সব বললে কি আমাকে এত উতলা হওয়া লাগে? পল্লবের কাটকাট কথাতে রাইফ মাথা চুলকিয়ে মুচকি হেসে বলে, তোরা মেয়ের কাছে কেমন ভাবছিস তেমন না, আলাদা, একেবারে আলাদা। ওর নীরবতার স্বভাবটাই আমাকে টানছে বেশি। ও সাধারণ বেশভূষা ওকে অসাধারণ করে তুলেছে। ফাহাদ গলা টেনে কথার মাঝে ফোরন কাটল। ওহো মিয়া, দেখতে হইব তাইলে আজকেই। আমি দেখা পাচ্ছি না, আবার তুই? কেন দেখতে পাচ্ছিস না? সে কি বিদেশে থাকে? কোন গলির মাইয়া? কক খালি একবার, এই পল্লব এখনই হাজির করব। আগলা ভাব নেওয়া বন্ধ করে পড়লো, কাজের কাজ কিছু করতে পারবি না। রাজনের মুখে পল্লু ডাকটা শুনে খেপে উঠল পল্লব। বসা থেকে উঠে তেড়ে গেল রাজনের দিকে। ফাহাদ দ্রুততার সহিত ব্যতিব্যস্ত হয়ে মাঝে ঢুকে বাধা প্রদান করে শান্ত করল দুজনকে। ভার্সিটি থাকাকালীন সেম ডিপার্টমেন্টের এক ব্যাচ জুনিয়র মেয়ের সাথে ভাব হয়েছিল পল্লবে। মেয়েটা সবার সামনে মিষ্টি সুরে পল্লু বলে ডাকত। কিছুদিন যেতে না যেতে মেয়েটার বিয়ে করে ফেলে আরেকজনকে। পল্লবের কচি মন তখন ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে মুচড়ে পড়ার জোগাড়। তখন থেকেই মাঝে মাঝে সুযোগ পেলে এই নামে ডেকে খেপিয়ে দেয়। রাইফ এবং ফাহাদকে উদ্দেশ্য করে অভিযোগ জানিয়ে পল্লব বলে, মামা, ওই যদি আরেকবার পল্লু ডাকে আমি কিন্তু ওর বোনদের নিয়ে ভাগমো। পল্লবের কথা শুনে বাকি তিনজন হো হো করে হেসে দিল একযোগে। রাইফ মিটিমিটি হেসে চুপচাপ শুনেই যাচ্ছে। এই গন্ডগোল থামানোর কোনো তাগিদ নেই তার মাঝে। আরাম করে হেলান দিয়ে বসলো আরও। এমন একটা ভাব যেন সে খুব উপভোগ করছে এটা। ফাহাদ এবার উচ্চস্বরে ধমকে উঠল, থাকবি নাকি কিক খাবি তোরা? ফাও পেচাল পেরে আসল কাহিনী শুনতে দেস না। ফাহাদের ধমক আর নিজেদের বোকামিতে চুপসে গেল রাজন এবং পল্লব। তিন জোড়া চোখ একসাথে দৃষ্টি ঘোরালো রাইফের দিকে। ফাহাদ টেবিল চাপড়ে রাইফকে মৃদু ধমকে বলল, বলবি তুই নাকি আরও তোষামত করা লাগবো? হাইপার হচ্ছিস কারো? গন্ডগোল করলি নিজেরা, দোষ হচ্ছে আমার। এখন বল। এই কয়েকদিনে যা বুঝলাম, নিজের মাঝে মত্ত থাকতে পছন্দ করে বেশি। ভীষণ ম্যাচিওর একটা মেয়ে। বোন আছে? কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই মাথা ঘুরিয়ে সবার নজর গেল পল্লবের উপর। পল্লবটা সারা দিনের বোন তো ওর বোন নিয়ে পড়ে থাকে। ফাহাদের তো মন চাচ্ছে এখনই একে উপর থেকে নিচে ফেলে দিতে, তারপর কারো বোনের উপর গিয়ে পড়ুক, মনের স্বাদ মিটে যাক। কথা হয় রাতে? হুট করে রাজনের খাপছাড়া প্রশ্ন শুনে রাইফের চোখ খুব কঠোর বেরিয়ে আসার জোগাড়। যেখানে সে দেখা পাওয়ার জন্য সেই সকাল থেকে বসেছিল রাস্তায়, কত রজনী অপেক্ষায় কাটিয়েছে ছাদে, কত রাত গেছে নির্ঘুম, তার হিসাব নেই। আর এই রাজনটা বলে কি?
সবসময় তো অ্যাডভান্স কেন চিন্তা করে ও? বিশ্রী গালি দিতে ইচ্ছা করছে ওকে। মুখটা আলাভোলা করে রাজনের গাল টেনে রাইফ আহ্লাদি কণ্ঠে বলল, কথা কেন, দেখাও হয়, একসাথে বসে গল্প করি, চন্দ্রবিলাস করি, রান্না করে খাওয়াই নিজে হাতে। আজ ডেটিং আসবে একটু পর, এমনই তো শুনতে চাইছিলি, এবার হ্যাপি? রাইফের কথা শুনে ফাহাদ হতাশ শ্বাস ফেলল। বন্ধু যে এখনো ঝুলে আছে তা ঠিক বুঝতে পারছে। পল্লব আসনে হেলান দিয়ে ভাবুক কণ্ঠে আফসোস করতে করতে বলল, এমন কথা বলিস না বন্ধু, আত্মাটা ডকপক করে একটা বউয়ের জন্য। রাজন হালকা ধাক্কা দিয়ে বলল, সারাদিন বনবনই করিস, বউ জোটাইতে পারবি না। তৎক্ষণাৎ সবাই হো হো করে এসে উঠল সমস্বরে। এই আড্ডা কখন থামবে তা ওদের জানা নেই। এই যে রাইফ থেকে এখন পল্লবের বউ পর্যন্ত আসলো, সেটা হয়তো একসময় সালমান খান সিঙ্গেল কেন নেই সেই প্রশ্নে গিয়ে থামবে। এভাবে চলবে তাদের কথার ফুলঝুরি। পরপর কেটে গেছে কয়েকটা দিন। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। অন্যান্য দিনের তুলনায় আজ যেন কর্মব্যস্ততা বেড়ে গেছে সবার। ঘরের এই কাজ সেই কাজ লেগেই আছে একটার পর আরেকটা। বিছানায় বসে শওকত রহমানের সাদা পাঞ্জাবি ইস্ত্রি করে দিচ্ছে মীরা। বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। হাত খোপাটা ঢিলা হয়ে পিঠের উপর কোনো রকমে আটকে আছে। বাঁধন আগলা হতে পারে যে কোনো সময়। জায়গা করে নিবে পুরো পিঠময়। বাহাতের উল্টা পিঠের সাহায্যে কপাল এবং নাক মুখের বিন্দু বিন্দু ঘাম মুছে মুখের উপর আসা কিছু চুলকে কানের পিঠে গুজে দিল। এর মধ্যে খাদিজা বেগম রুমে আসলেন। ওয়ার্ড্রপের ড্রয়ার খুলে অপরিষ্কার কাপড় বাছাই করছেন তিনি। যদিও মীরা বেশ পরিপাটি এবং গোছানো স্বভাবের মেয়ে, তবুও দুই একটা খুঁজছেন যদি পাওয়া যায় সেই আশায়। মীরা সাদা এবং হালকা রঙের কাপড় বেশি পরিধানের কারণে খুব দ্রুতই ময়লা হয়ে যায়। এদিক সেদিক ওলট পালট করে দুইটা ওড়নার এক কোনায় তরকারির হলুদ দাগ খুঁজে পেলেন। নামাজের হিজাবটাও চেয়ার থেকে নিয়ে মীরার বিপরীত পাশে বসে পড়লেন তিনি। মীরা নজর উঁচু করে মুচকি এসে নজর নামিয়ে নিল। মাকে স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিল, আমি গোসলের সময় ধুয়ে দিব আম্মা, রেখে দাও। রেখে দেওয়ার জন্য নেইনি। আজ দুপুরে কি খাবি বল? খিচুড়ি খেতে ইচ্ছা করছে। গরুর মাংস আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে আমি রান্না করি। পাঞ্জাবিটা ভাঁজ করে সোজা হয়ে বসল মীরা। এতক্ষণে পুরো পিঠ সমেত জায়গা করে নেওয়া লম্বা ঘন কালো ঝরঝরে চুলগুলোকে দু হাতের সাহায্যে হাত খোপা করে নিল। খাদিজা বেগম ভাঁজ করা পাঞ্জাবিটা হাতে নিয়ে উঠতে উঠতে বললেন, গরম অনেক কিচেনে। আচ্ছা আমি করি, তুই অন্যদিন করিস। আমি পারবো আম্মা, দেখি কাপড়গুলো দাও। খাদিজা বেগম দ্রুত হাত সরিয়ে দূরে নিয়ে গেলেন। কিন্তু মীরা হুড়মুড় করে লাফিয়ে এসে এক প্রকার ছিনিয়ে নিল কাপড়গুলো। খাদিজা বেগম রেগে গেলেন, কিন্তু মীরা সেই রাগকে তোয়াক্কা করল না একটুও। বাথরুমের দরজা ঠেলে কাপড়গুলো ভেতরে বালতিতে রেখে আবারও লাগিয়ে দিল দ্রুততার সহিত। মাকে টানতে টানতে নিয়ে গেল কিচেনে। জ্বলন্ত চুলায় টকবক করে ফুটছে গরুর মাংস। ঘর শুদ্ধ লোভনীয় স্বাদের ঘ্রাণ মোমো করছে। এই ঘ্রাণ যে কারো পেট মোচড় দিয়ে তুলবে গরম গরম ভাতের সহিত দু টুকরো মাংস নিয়ে খাওয়ার ইচ্ছায়। পাশের চুলায় চিংড়ি মাছ ভুনা করছেন রাজিয়া বেগম। উনি নিজে চিংড়ি মাছ খান না অ্যালার্জির কারণে, কিন্তু বাবা ছেলে অনেক পছন্দ করেন। এখন তো জাহাঙ্গীর আলম নেই, তবুও রোজ নিয়ম করে ছেলের জন্য চিংড়ি মাছ ভুনা করেন। দু একটা টমেটো দিয়ে ঝাল ঝাল চিংড়ি ভুনাটা ছেলে একটু বেশি পছন্দ করে কি না। খটখট করে আওয়াজ এলো সদর দরজার বাহির থেকে, পরপর দুবার। রাজিয়া বেগম পেছন ঘুরে মেন দরজার পানে তাকে আবারও সামনে মুখ ফেরালেন। দুই আঙ্গুলে মোচড় দিয়ে গ্যাসের পাওয়ার লোতে নামিয়ে ছুটলেন দরজার দিকে। তিনি জানেন দরজার ওপাশে এখন রাইফ দাঁড়িয়ে আছে। ছোট থেকেই কলিং বেল চাপেন আসে। দু আঙ্গেলের সাহায্যে সবসময় টোকা দেয় যেন ভেতরে কারো ঘুমের ডিস্টার্ব না হয়। হুট করে কলিং বেলের আওয়াজে চমকে ওঠেন অনেকে। দরজা খুলে রাইফের হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে আবারও ছুটলেন কিচেনে। যেতে যেতে বলে গেলেন, একেবারে গোসল করে ফেলা বা গা চুলকাবে দেরি করলে। রাইফ ডাইনিংয়ের উপর থেকে গ্লাসে রাখা স্বচ্ছ পানি ঢকঢক করে পান করে তৃষ্ণা মেটালো। বাজার শেষে সোজা সেলুনে গিয়েছিল সে। চুল এবং দাড়ি হালকা কেটে একটু অন্যরকম লাগছে দেখতে। রুমে ঢুকে ফ্যানের সুইচ অন করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে এক টানে কালো গেঞ্জি ছুঁড়ে ফেললো চেয়ারের উপর। টানটান উজ্জ্বল শ্যামলা বর্ণের মেয়েধীন দেহ উন্মুক্ত হলো। বারান্দায় নেড়ে দেওয়া তাওয়েল দিয়ে গোসলে যাবে সেই মুহূর্তে নাকে এলো কষানো গরুর মাংসের মশলা মাখানো ঝাঁঝালো ঘ্রাণ। লোভ সামলাতে পারল না কিছুতেই। হাতের তাওয়াল কাঁধে নিয়ে হাঁটা ধরল রান্নাঘরের দিকে। মায়ের কাছে এসে দেখে অল্প আছে এখনও রান্না চুলায়। আদুরে কণ্ঠে মাকে জিজ্ঞাসা করলো, আম্মা, ঘেমে গেছে তো, আর কতক্ষণ লাগবে? তুমি যাও, আমি দেখছি। ডাল ফোড়ন দেওয়ার জন্য কিছু পেঁয়াজ কুচি করছেন তিনি। এক পলক তাকিয়ে জবাব দিলেন, এই তো শেষ আব্বা, তুই এখনো গোসলে ঢুকিসনি কেন? মাংসের ঘাড়ে আর থাকতে পারলাম না আম্মা।
পাশ থেকে চামচ নিয়ে মায়ের আঁচল দিয়ে সরিয়ে নিল ঢাকনা। সাথে সাথে হুড়মুড় করে নাকে প্রবেশ করলো লোভনীয় ঘ্রাণ, যা মুখে পানি আনার জন্য যথেষ্ট। এক টুকরো মাংস নিয়ে গরম গরম মুখে পুড়ে দিয়েছে সে। তাপে তার মুখ ঝলসে যাবার জোগাড় ফু দিয়ে কোনো রকমে গলাধ্যকরণ করতে সক্ষম হলো। রাজিয়া বেগম রেগে গেলেন। এমন অবস্থা দেখে চোখ পাকিয়ে বললেন, এত অস্থিরতা কেন তোর রাইফ? আস্তে ধীরে খেতে পারিস না? আম্মা, এত মজা হয়েছে তরকারি, ধৈর্য ধরে রাখতে পারিনি। যা এবার গোসলে, নামাজ পড়ে এসে একেবারেই খাবি। চিংড়ির বাড়িটা একটু দাও তো এদিকে, এটাও টেস্ট করে চাই। লবণ বেশি দিলে না কম দিলা বা কে জানে। এমন কথা শুনে রাজিয়া বেগম রাগ করতে গিয়েও হেসে দিলেন। ছেলে যে লবণের উসিলা করে মাছ খেতে চাচ্ছে তা উনি ঢের জানেন। তাকে আর বাটিটা দিতে হলো না। রাইফ নিজেই বাটি নিয়ে গপাগপ মুখে পুড়ে ছুটল গোসলের উদ্দেশ্যে। চিংড়ি মুখে থাকা অবস্থাতে আধো আধো কণ্ঠে চেঁচিয়ে মাকে বলল, ফার্স্ট ক্লাস হয়েছে আম্মা, আর দুইটা খেতে পারলে ডাবল ফার্স্ট ক্লাস হইতো। জোহরের আজান হয়েছে। বেশ কিছুক্ষণ হলো শওকত রহমান রেডি হয়েছেন পাঞ্জাবি পরে। শেষে পাঞ্জাবি এবং হাতের কবজিতে একটু আতর মেখে একেবারে তৈরি তিনি। মীরা আর সমস্ত ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলেছে। আসবাবপত্রের উপর জমে থাকা ধুলোবালিও মুছে একেবারে চকচক করে তুলেছে। সেই সময় খাদিজা বেগমকে নিয়ে কিচেনে ঢুকলেও গরমে অতিষ্ঠ হয়ে 20 মিনিট পরই বেরিয়ে এসেছে সেখান থেকে। এখন সে সদর দরজার সামনে এক কোনায় চুপটি করে বসে মাথা নিচু করে বাইরে যাওয়ার জুতাগুলোকে গুছিয়ে রাখছে সেলফে। এক জোড়া করে জুতা হাতে নিচ্ছে আর ফ্লোরে বাড়ি দিয়ে জুতায় লেগে থাকা বালুগুলো আলাদা করে উপরে রাখছে। সিঁড়ি বেয়ে কারো নিচে নামার শব্দ পেয়ে দ্রুত ওড়নাটা টেনে নিল মাথায়। পায়ের শব্দটা খুব কাছাকাছি এসে থেমে গেল। সুন্দর পুরুষালী ঘ্রাণ আসছে নাকে। সেকেন্ড পাঁচেকের মধ্যেই বুঝতে পারলো এই ঘ্রাণটা তার চেনা। এর আগেও পেয়েছে সে এবং মালিককে সেটাও ঠাহর করতে সক্ষম হলো। এখনো যাচ্ছে কেন লোকটা? বিরতিতে চোখ মুখ শক্ত করলো মীরা। আজ আর নিস্তার নেই লোকটির। যা হবার হবে, কিন্তু অসভ্যতামির জন্য ধমক দিবেই সে। মাথা উঁচু করে ধমকে উঠবে সেই মুহূর্তে রাইফ ফিসফিস শব্দে ভরাট কণ্ঠে বলে উঠল, আমার থেকে পালিয়ে আর কতদিন থাকবে মীরা? তোমার নীরবতা পীড়া দিচ্ছে আমাকে। আমার হয়ে থেকে যাও প্লিজ। ফিসফিস করে বলা কথাটা কর্ণকুহরে পৌঁছা মাত্রই মীরা তেলে বেগুনে জ্বলে উঠল। বিরক্তির রেখা স্পষ্ট ফুটে উঠেছে মুখায়ভাবে। দুভ্রু কুচকানোর ফলে কপালে সূক্ষ্ম ভাঁজেরও সৃষ্টি হয়েছে। আচ্ছা বেহায়াত লোকটি, কি পেয়েছে উনি? যখন তখন যা খুশি তাই বলবে। আজ ওনার ফুরফুরানি বের করে ছাড়বে মীরা। যা ভাবনা সেই কাজ। ফট করে দাঁড়িয়ে পড়ল সে। দাঁতে দাঁত চেপে গোলাপি আভা ফুটে ওঠা মুখটা ঘুরিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। চাপা স্বরে দাঁতে দাঁত চেপে শুধালো, সমস্যা কি আপনার? এবং তৎক্ষণাৎ মীরার নজরে এলো শুভ্র পাঞ্জাবি পরা সুঠামদেহী শ্যামবর্ণের পুরুষটিকে আজ কেমন স্নিগ্ধ, সুন্দর এবং পবিত্র লাগছে। চুলগুলো বেশ পরিপাটি। গালের খোঁচা খোঁচা দাড়িগুলো আজ খুবই ছোট। দেখতে কেমন বাচ্চা লাগছে যেন। মনে হচ্ছে কয়েকদিনের ব্যবধানেই তার বয়স 4-5 বছর কমে গিয়েছে। দৃষ্টি এদিক সেদিক ঘুরিয়ে আবারও বেহায়া নজর গেল রাইফের কপাল, নাক, মুখ, গলা এবং সর্বত্র। মীরার এমন চাহনি দেখে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসল রাইফ। গলার স্বর অনেকটাই খাদে নামিয়ে মুখটা এগিয়ে আনলো মীরার দিকে। সাথে সাথে মীরা পেছন দিকে নিজেকে ঠেলে দূরত্ব বজায় রাখলো। যদিও দুজনের মাঝে 1 হাত পরিমাণ ফাঁকা, তবুও পুরুষালী ঘ্রাণ মীরার রন্ধে রন্ধে প্রবেশ করছে। রাইফ ভ্রু উঁচু করে ভরাট কণ্ঠে শুধালো, ওভাবে চোরা চোখে তাকিয়ে কি দেখছো? তুমি বললে আজকেই ব্যবস্থা করি, মন ভরে দেখতে পারবা, ভয় নেই, একটুও গুনাহ হবে না। একটা বার অনুমতি দাও, শুধু একটা বার। মীরা চোখ গোল গোল করে বিস্ফোরণ নেত্রে তাকাতেই রাইফ পিঠ টান টান করে সোজা হয়ে দাঁড়ালো। মীরা যতই বুঝদার এবং আত্মবোধ সম্পন্ন মেয়ে হোক না কেন, এমন পরিস্থিতি তার জন্য নতুন এবং এটাই প্রথম। কেউ যে তাকে পছন্দ করেনি তা নয়, কিন্তু এতটা কাছে আসার দুঃসাহস পূর্বে কেউ করেনি। মাথাটা গোলমাল লাগছে তার কাছে। মনের ভেতর শব্দগুলো জমাট বেঁধে আছে। শুষ্ক গলাটা ঢোক গিলে ভেজানোর বৃথা চেষ্টা করলো। দুরু দুরু বুকে 7-5 ভেবে অগোছালো কথাগুলো গুছিয়ে আনলো। শুষ্ক অধৈর্যগোল জিহবার ডগার সাহায্যে ভিজিয়ে নিয়ে জবাব দেওয়ার উদ্দেশ্যে কিঞ্চিত ফাঁক হতে রাইফ বলে উঠল, আর কত নীরবে থাকবে? আমি আর পারছি না মীরা, সত্যি পারছি না। তোমার কি সম্মতি আছে আমার প্রস্তাবে? আমাকে পাঠাবো? পাঠাই? রাইফের চোখ মুখ ভর্তি কি আকুল আবেদন। কাছে পাওয়ার কিংবা দু চোখ ভরে প্রেয়সীকে দেখে তৃষ্ণা মেটানোর। মীরা এমন কথার অর্থ সাথে সাথে অনুধাবন করতে সক্ষম হলো না। অন্য সময় হলে ঠিকই বুঝতে পারত, কিন্তু রাইফের একের পর এক কথার বাণে সত্যি আজ অসহায় লাগছে তাকে। নিজেকে শান্ত করতে কিছুক্ষণের জন্য নেত্রপল্লব বন্ধ করলো। অধরের মাঝে হালকা ফাঁক করে ভেতরে জমা রুদ্ধশ্বাস বের করে দিয়ে পিটপিট চোখে আরেকবার রাইফের পানে তাকালো।
উদ্দেশ্য চোখ খোলা। নিক্ষেপ করতেই দেখতে পেল সম্মুখে সে নেই। মুহূর্তের মাঝে কোথায় হাওয়া হয়ে গেল ভেবে মীরা এবার আরও বেশি হতভম্ব হলো। ইনি কি পাগল নাকি ছাগল, জিন নাকি ভূত, কখন কি করে বোঝা মুশকিল। আকস্মিক পেছন থেকে ভেসে আসা কণ্ঠস্বরে চমকে উঠল মীরা। আব্বাজান এখানে কখন আসলেন? সব শুনে ফেলেননি তো? কথা বলতে দেখি কি মনে করবেন তিনি? ভুল বুঝবেন না তো?